তো প্রিয় আন্ডা বাচ্চারা, গত ক্লাসে তোমরা ব্রেকডাউন সম্পর্কে জেনেছো। একটা পিএন জাংশন ডায়োডকে আমরা যখন রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁকে সংযোগ দিচ্ছি তখন ওই পিএন জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকে। তো বিমুখী ঝোঁকে আমরা যখন ভোল্টেজের মান বাড়াতে একটা ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যাই তখন ডিপ্লেশন লেয়ারও বাড়তে এমন একটা পর্যায়ে যায় যে ওইখানে যেই পজিটিভ আধানগুলো ছিল সিলিকন দ্বারা বাউন্ডেড এবং নেগেটিভ আধানগুলো ছিল, ওই যে নেগেটিভ কে ছিল অ্যালুমিনিয়াম ইলেকট্রন নিয়ে নিজে নেগেটিভ হয়। এই জন্য অ্যালুমিনিয়াম বা ত্রিযোজী যে মৌলগুলো মিশাই তাদেরকে আমরা বলি গ্রহিতা পরমাণু। কি পরমাণু? গ্রহিতা। আর আর্সেনিক কি করেছিল? আর্সেনিককে মেশানোর পর সে একটা ইলেকট্রন দান করেছিল, এই কারণে আর্সেনিক বা পঞ্চযোজী মৌলগুলোকে আমরা বলি দাতা পরমাণু। তো ওই ডিপ্লেশন লেয়ারে শুধুমাত্র গ্রহিতা এবং দাতা পরমাণু থাকে। সো যখন তুমি ভোল্টেজ আরও বাড়াচ্ছ ওই গ্রহিতা এবং দাতা পরমাণু বন্ধন থেকে মুক্ত হয়ে ছোটাছুটি করে, তখন পিএন জাংশন ডায়োডটা মানে অর্ধপরিবাহীটা পরিবাহিতে রূপান্তর হয়। আর যেই ভোল্টেজে ওই ফিক্সড আধানগুলো বন্ধন থেকে ভেঙে যাচ্ছে ওই ভোল্টেজটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ, তাই না? সো এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। এবার আমরা আসি এই ব্রেকডাউন কত প্রকার হতে পারে। এই ব্রেকডাউন নর্মালি দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন আর এটা হচ্ছে জেনার ব্রেকডাউন। সো আমরা এই দুইটা ব্রেকডাউন সম্পর্কে জানবো, কেননা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে যে কোনো একটি ব্রেকডাউন সম্পর্কে ব্যাখ্যা করতে বলতে পারে। তো প্রথম কথা, অ্যাভালান্স ব্রেকডাউনটা কি? সো তোমাদেরকে যদি আমি চিত্র এঁকে দেখাই, খেয়াল করো, এই হচ্ছে আমাদের সেই পিএন জাংশন ডায়োড। যে পিএন জাংশন ডায়োডে কি থাকবে ভাইয়া, যখন তুমি রিভার্স বায়াস প্রয়োগ করলা পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিলে এটা কি রিভার্স বায়াসের ডিপ্লেশন লেয়ারের হাইটটা বাড়তেই থাকে। ডিপ্লেশন লেয়ারের হাইট বাড়া মানে কি ভাইয়া? পি এর মধ্যে তুমি কাকে মিশিয়েছিলে? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামটা থাকবে বাট হোলগুলো আর থাকবে না, কারণ হোলগুলো নাই বিধায়ী কিন্তু ডিপ্লেশন লেয়ারের স্তরের পরিমাণটা কি বেড়েই যাচ্ছে। এই সেই অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়াম কি ইলেকট্রন গ্রহণ করেছিল, এই কারণে এটাকে বলি আমরা গ্রহিতা পরমাণু। আর এখানে কাকে মিশেছিল? আর্সেনিক কি ইলেকট্রন দান করেছিল, এই কারণে এদেরকে বলি আমরা দাতা পরমাণু। সো দেখো, এরা কিন্তু বাউন্ডেড, এরা সিলিকন দ্বারা চারপাশে বাউন্ডেড, এরা কিন্তু নড়াচড়া করতে পারে না, এই কারণে এই পুরোটাই এখন ডিপ্লেশন লেয়ার হয়ে গেছে। এখন তুমি ভোল্টেজ বাড়াতে কি করলা? এখানে 10 ভোল্ট দিয়ে দিলা, এটা কিন্তু অনেক ভোল্টেজ। এই ভোল্টেজে এই বাউন্ডেড চার্জগুলো কি ভাইয়া তার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, তারা সিলিকনের কোভ্যালেন্ট বন্ড দ্বারা কি আটক করা আছে। তো যখন তুমি এত ভোল্টেজ দিচ্ছ এরা এত শক্তি পাবে যে বাউন্ডেড অবস্থা থেকেও কি মুক্ত হয়ে যাবে। সো মুক্ত হয়ে গেলে এই প্লাসগুলো সুন্দর করে মাইনাসে, এই মাইনাসগুলো সুন্দর করে প্লাসে চলে যাবে। সো আলটিমেটলি এই জায়গাটা ফাঁকা ছাড়া আর কিছুই থাকবে না, তাই না? তো আলটিমেটলি এটা কি হয়ে যাবে? পরিবাহিতে রূপান্তর হয়ে যাবে। তো এই ঘটনাটাই আমি একটু আগে মুখ দিয়ে বলতেছিলাম। এবার এখানে যে ব্রেকডাউনটা ঘটলো, এই ব্রেকডাউনটা দুই প্রকার। প্রথমটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন আর এটা হচ্ছে জেনার ব্রেকডাউন। তো অ্যাভালান্স ব্রেকডাউনটা আসলে কি সেটা একটু তোমাদেরকে জানাই। তো অ্যাভালান্স ব্রেকডাউনটা কি? তো পিএন জাংশন ডায়োডকে আমরা একটা রিভার্স বায়াসে কানেক্ট করি। চলো, এ হচ্ছে রিভার্স বায়াস। ব্রেকডাউন হয় কোন বায়াসিংয়ে? রিভার্স বায়াসিংয়ে। ফরওয়ার্ড বায়াসিংয়ে কিন্তু ব্রেকডাউন হয় না, তাই না? তো এটা মাইনাস, এটা প্লাস, পি এর সাথে নেগেটিভ প্রান্ত আর এন এর সাথে পজিটিভ প্রান্ত লাগাই দিলাম, এটা কি রিভার্স বায়াসে চলে আসছে। তো এবার চিন্তা করো, তুমি ভোল্টেজ বাড়াচ্ছ। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যখন তুমি অ্যাভালান্স ব্রেকডাউন পড়বা তখন অবশ্যই এই ডায়োডটাকে কম পরিমাণে ডোপিং করতে হবে। ডোপিং মানে কি? ইম্পিউরিটিস মেশানো, তাই না? নিয়ন্ত্রিত উপায়ে ভেজাল মেশানোকে বলা হয় ডোপিং। তো যখন তুমি অ্যাভালান্স ব্রেকডাউন ব্যাখ্যা করবা অবশ্যই যেই ডায়োডটা ইউজ করতে হবে এটাতে বুঝতে হবে কম পরিমাণে ডোপিং করা। তো অবশ্যই এটা একটা শর্ত, এটাকে অবশ্যই কেমন ডোপিং থাকতে হবে? লেস ডোপিং থাকতে হবে। লেস ডোপিং মানে কি? এখানে ইম্পিউরিটিস কম, অর্থাৎ হোল এবং ইলেকট্রন কিন্তু কম, এখানে হোল এবং ইলেকট্রন কিন্তু কম, লেস ডোপিং। তো লেস ডোপিং করা থাকলে ডিপ্লেশন লেয়ারটা শুরু থেকেই বড় থাকে, কারণ এখানে তুমি কম ইম্পিউরিটিস মিশাইছো। তো কম ইম্পিউরিটিস মানে হোল কম, ইলেকট্রন কম। তো চিন্তা করো, হোল এবং ইলেকট্রন কম হলে ডিপ্লেশন লেয়ারটা মানে স্বাভাবিক অবস্থাতেই একটু বড় থাকে। তো ডিপ্লেশন লেয়ারটা মোটামুটি বড়। তো এখন এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি আছে ভাইয়া?
আমরা জানি পি এর ডিপ্লেশন লেয়ারে আছে নেগেটিভ ফিক্সড চার্জ, ওকে, আর এন এর ডিপ্লেশন লেয়ার আছে পজিটিভ ফিক্সড চার্জ। এগুলোকে বলছি আমরা গ্রহিতা পরমাণু মানে মাইনাসগুলোকে, আর প্লাসগুলোকে বলছি আমরা দাতা পরমাণু, যেহেতু তারা ইলেকট্রন দেয় আর ওরা ইলেকট্রন নেয়, তাই না? তো এই হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এবার যখন তুমি এখানে রিভার্স বায়াস দিলা তো ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকবে। শুরুতেই কি এটা ডিপ্লেশন লেয়ার বেশি ছিল, তো ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকবে। সেখানে তুমি ভোল্টেজ বাড়াতে মনে করো 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট এরকম দিতেই আসো। তো যখন ভোল্টেজ বাড়াতে মনে করো তুমি 50 ভোল্ট অনেক পরিমাণ ভোল্টেজ দিচ্ছ, তখন ভাইয়া এইখানেও যে ফিক্সড চার্জগুলো আছে তারা কি নড়াচড়া করবে না? অবশ্যই তারা নড়াচড়া করবে এবং তারা একটা এনার্জি পাবে। সেই এনার্জিটা কত বলতে পারো? এখানে যে ফিক্সড চার্জগুলো আছে সেই চার্জগুলো কি একটা এনার্জি পাবে। এই এনার্জিটা কত? এই এনার্জিটা হচ্ছে স্থির তড়িৎ অধ্যায়ে তোমরা পড়েছো, যদি কিউ পরিমাণ চার্জকে ভি বিভব পার্থক্যে রাখা হয় তাহলে এই কিউ পরিমাণ চার্জটা যতটুকু এনার্জি পাচ্ছে সেটা হচ্ছে ডব্লিউ সমান কিউ ভি। আর এই এনার্জিটা বা এই শক্তিটা তার গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ আমরা লিখতে পারি কিউ ভি সমান ডেল কে। এটার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকেও তোমরা জানো যে কোনো একটা বস্তুর উপর কৃত কাজ তা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। সো চার্জের উপর কৃত কাজ কিউ ভি হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। সো তুমি যখন এখানে অনেক ভোল্টেজ দিচ্ছ, এখানে যে চার্জগুলো ছিল যারা সিলিকন দ্বারা বাউন্ডেড ছিল তারা একটা গতিশক্তি পায়, এবং গতিশক্তি পাওয়ার কারণে তারা দৌড়ায় আসে। তো দৌড়ে আসার পর এই যদি গতিশক্তি নিয়ে দৌড়িয়ে আসে, এখানে যে সিলিকন বন্ডগুলো আছে, অবশিষ্ট যে সিলিকন বন্ডগুলো আছে সেই সিলিকন বন্ডের সাথে ও কি সংঘর্ষে লিপ্ত হবে এবং বন্ডগুলোকে ভেঙে দিবে। তো এই ধরনের ব্রেকডাউনকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তো খুব সহজে আমরা বলি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হচ্ছে তোমার অবশ্যই যেই ডায়োডটা আমরা চিন্তা করব সেই ডায়োডটা হচ্ছে কম পরিমাণ ভেজাল মিশানো থাকতে হবে, যার ফলে ডায়োডের শুরু থেকেই তার যে ডিপ্লেশন লেয়ারের হাইট সেটা বেশি থাকে। সো এবার তাকে যদি আমরা রিভার্স বায়াসে দিই, রিভার্স বায়াসে কানেক্ট করি এবং ভোল্টেজের মান বাড়াতে থাকি, নর্মালি 10 ভোল্ট 15 ভোল্টের কোনো কাজ না, আরও অনেক ভোল্টেজ বাড়ালে ওইখানে যেই ফিক্সড চার্জগুলো আছে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ, অর্থাৎ দাতা পরমাণু এবং গ্রহিতা পরমাণু, তারা কি একটা শক্তি প্রাপ্ত হয়, একটা গতিশক্তি প্রাপ্ত হয়। আর সেই গতিশক্তি নিয়ে সে সিলিকন যে বন্ড সেই বন্ডকে আঘাত করে এবং আঘাত করলে সেই বন্ডগুলো ভেঙে যায়। তো এই ধরনের ব্রেকডাউনকে আমরা বলবো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। সো ইটস নাথিং, জাস্ট ভোল্টেজের উপর নির্ভর করে যেই ব্রেকডাউনটা হচ্ছে সেটাই কি ভাই অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। যে ভোল্টেজ দিচ্ছ ওরা একটা গতিশক্তি পাচ্ছে, সেই গতিশক্তি দিয়ে সিলিকন বন্ধন ভেঙে দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এবার আসি আমরা জেনার ব্রেকডাউন। তো জেনার ব্রেকডাউনটা কি? এটা খুব মজার একটা ব্রেকডাউন। তো জেনার ব্রেকডাউনে আমরা এমন একটা ডায়োড নিব যেটা অনেক বেশি ইম্পিউরিটিস দ্বারা পূর্ণ, অর্থাৎ তুমি সেটাকে অনেক বেশি পরিমাণে ডোপিং করছো, এটাকে অবশ্যই হাইলি ডোপড হইতে হবে। এই ডায়োডটাকে হইতে হবে হাইলি ডোপড। তো যত বেশি পরিমাণে ডোপিং করবা, মনে রাখবা ডিপ্লেশন লেয়ারের হাইট কিন্তু তত কম হয়। চিন্তা করো কেন কম হয়, একদম বেসিক একটা চিন্তা করো যে কেন ডিপ্লেশন লেয়ারের হাইটটা এখানে কম হবে, কেন ডিপ্লেশন লেয়ারের হাইটটা কম হবে। কারণ এখানে মোর অ্যান্ড মোর ইলেকট্রন এবং হোল, তুমি যখন অনেক পরিমাণ ডোপিং করছো অর্থাৎ অনেক পরিমাণে ভেজাল মিশাইছো, এখানে অনেক বেশি পরিমাণে হোল, তাই না? এই হোলগুলোর পরিমাণ কি অনেক বেশি, যেহেতু হাইলি ডোপড মানে অনেক ইম্পিউরিটিস মিশাইছো, সো হোলের পরিমাণ বেশি। একই সাথে এখানে ইলেকট্রনের পরিমাণও কি অনেক বেশি, যেহেতু হাইলি ডোপড। তো অনেক ইলেকট্রন এবং অনেক হোল হলে এই হোল এবং ইলেকট্রনের নিউট্রালাইজেশনের পরিমাণটা কম হবে। মানে ধরো কিছু পরিমাণ নিউট্রালাইজ করে দিলেও যেহেতু অনেক হোল এবং অনেক ইলেকট্রন, স্বাভাবিক অবস্থায় ডিপ্লেশন লেয়ারের হাইটটা অনেক কম হয়। এবং এটার হাইট আমরা ধরে নিচ্ছি, ডিপ্লেশন লেয়ারের প্রস্থটা ধরে নিচ্ছি 200 অ্যাংস্ট্রম, ধরে নাও 200 অ্যাংস্ট্রম, খুবই ছোট একটা প্রস্থ। সো এখন যেহেতু এটা হাইলি ডপড, তো বলো তো এখানে কি কি থাকে? তোমরা সবাই জানো ডিপ্লেশন লেয়ারের এখানে থাকবে হচ্ছে অ্যালুমিনিয়ামগুলো, যেগুলো হচ্ছে আমাদের গ্রহিতা পরমাণু, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের আর্সেনিক পরমাণুগুলো, যেগুলো হচ্ছে দাতা পরমাণু, তাই না? দাতা, যারা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এবার তুমিই বলো, যখন এদেরকে তুমি রিভার্স বায়াসে দিচ্ছ, অর্থাৎ পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারির কেমন প্রান্ত? পজিটিভ প্রান্ত, এটা যদি দাও রিভার্স বায়াসে দাও তাহলে ডিপ্লেশন লেয়ারের হাইট বাড়বে। তো একই সাথে চিন্তা করো, যখন ডিপ্লেশন লেয়ারটা ছোট ছিল এদের মধ্যে কি একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে না? ইলেকট্রিক ফিল্ড কাজ করে প্লাস থেকে মাইনাস চার্জের দিকে। তাহলে এখানে খুব বড় একটা ইলেকট্রিক ফিল্ড কি কাজ করবে না প্লাস থেকে মাইনাসের দিকে? অনেক বড় পরিমাণ একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে।
তো যখন একটা হাইলি ডোপড পিএন জাংশন ডায়োডে আমরা ডিপ্লেশন লেয়ারে খেয়াল করব, দেখব যে খুব ক্ষুদ্র একটা প্রস্থের মধ্যে, ডি এর মান তো খুব ক্ষুদ্র, সেখানে অনেক বড় লেভেলের একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে। তাহলে এখানে অলরেডি এখানে একটা কিন্তু ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা কত আমরা জানি, ভোল্টেজের ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু ইডি। তাহলে ভি সমান ইডি যদি হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড হবে ভি ডিভাইডেড বাই ডি। তো তুমি ধরো এখানে ভোল্টেজ দিয়েছো 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট ভোল্টেজকে তুমি যদি 200 অ্যাংস্ট্রম দ্বারা ভাগ করো, সাপোজ এটা 2 ভোল্ট দিছো, 200 অ্যাংস্ট্রম দ্বারা ভাগ করো, 200 অ্যাংস্ট্রম হচ্ছে 200 ইন্টু 10^10, তাহলে আলটিমেটলি 100 অর্থাৎ 10⁸ ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান 10⁸ ভোল্ট পার মিটার, তাই না? তো জাস্ট আমরা রিভার্স বায়াসে যখন 2 ভোল্ট 3 ভোল্ট দিচ্ছি তখনই এই ভেতরে অর্থাৎ এই ডিপ্লেশন লেয়ারের ভেতরে কত বেশি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে। আর ইলেকট্রিক ফিল্ড মানে কি, 1 কুলম্ব আধানের উপর যে পরিমাণ বল কাজ করে, তাহলে বুঝতেই পারতেছে এখানে কি লেভেলের, কি বিশাল লেভেলের একটা ফোর্স কাজ করবে। আর এই ফোর্সে এই ভেতরের বন্ধনগুলো ভেঙে যাবে, অর্থাৎ এখানে যে সিলিকন বন্ধনগুলো আছে সেগুলো ভেঙে যাবে, সিলিকনের সমযোজী বন্ধন ভেঙে যাবে। আর ভেঙে গেলে এই ধরনের ব্রেকডাউনকে আমরা বলি জেনার ব্রেকডাউন। তো জেনার ব্রেকডাউনটা আমরা শুরু থেকে এক্সপ্লেন করি। আমাদের অবশ্যই এমন একটা ডায়োড নিতে হবে যেই ডায়োডটার মধ্যে অনেক বেশি পরিমাণে ভেজাল মেশানো আছে। অনেক বেশি পরিমাণে ভেজাল মেশানো থাকলে আমাদের শুরুতেই স্বাভাবিক অবস্থাতেই এটার ডিপ্লেশন লেয়ারের প্রস্থ খুব কম হবে, যেটা প্রায় 200-100 অ্যাংস্ট্রমের কাছাকাছি। এরপর এখানে যদি তুমি সামান্য পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করো, এই ভোল্টেজের ফলে এখানে যে ইলেকট্রিক ফিল্ড, ভেতরে যেই ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে সেটার মান হবে অনেক বেশি। আর ইলেকট্রিক ফিল্ড যত বেশি, আমরা জানি ফোর্সের মান কি তত বেশি, কারণ F ইজ ইকুয়াল টু QE। ইলেকট্রিক ফিল্ড বেশি মানে এখানে ভেতরে ফোর্সের মানও অনেক বেশি। আর এই ফোর্সের ঠেলায় যে সিলিকনের সমযোজী বন্ধনগুলো আছে তারা ভেঙে যায়। আর এই ব্রেকডাউনকে আমরা বলবো জেনার ব্রেকডাউন। তাহলে জেনার ব্রেকডাউনে তুমি কম পরিমাণ ভোল্টেজ দিলেই ব্রেকডাউন হচ্ছে। তো নর্মালি যদি ব্রেকডাউন 4 ভোল্টের চেয়ে কমে হয় তাহলে সেটাকে আমরা বলবো জেনার ব্রেকডাউন। ওকে, নর্মালি যদি 4 ভোল্ট প্রয়োগ করার 4 ভোল্টের চেয়ে কমে হয়ে যাচ্ছে বা 4 ভোল্ট দেওয়ার সাথে সাথে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এই ধরনের ব্রেকডাউনকে বলবো জেনার ব্রেকডাউন। কিন্তু অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে আমরা বুঝতেই পারতেছি যেহেতু ডিপ্লেশন লেয়ার শুরু থেকেই বড় থাকে, সো এখানে আরও বেশি ভোল্টেজ দিতে হবে, এই কারণে ভোল্টেজের মান অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে বেশি দিতে হয়, তখন ব্রেকডাউন হয়। আর তার মানে বেশি ভোল্টেজে যেই ব্রেকডাউন সেটাকে অ্যাভালাঞ্চ, আর কম ভোল্টেজে যেই ব্রেকডাউন সেটা হচ্ছে জেনার ব্রেকডাউন। আশা করি এই দুইটা ব্রেকডাউন নিজের ভাষায় লিখে দিতে পারবা। সো নেক্সট, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ ডায়োড সম্পর্কে জানবো, সেটা হচ্ছে জেনার ডায়োড। এটা আমাদের সিলেবাসে বা বইয়ে নেই, কিন্তু যদি প্রশ্ন চলে আসে আমরা যেন উত্তর করতে পারি, এই কারণে এই ডায়োডটা সম্পর্কে জানবো। এটা হচ্ছে স্পেশাল একটা ডায়োড, জেনার ডায়োড। তো আমরা ডায়োডের চিত্র কেমনে আঁকি ভাইয়া? এইভাবে, তাই না? একটা ত্রিভুজের মতো দিয়ে এইভাবে মাঝখানে একটা টান দিই। তো ভাইয়া এটাকে আমরা কি বলি? পি প্রান্ত, এটাকে বলি আমরা এন প্রান্ত। আর এখানে জেনার ডায়োড কি? জেনার ডায়োড হচ্ছে জাস্ট এরকম টান দিয়ে এখানে একটা বাঁকায় দিবা, এখানে উপরের দিকে বাঁকায় দিবা, এটাকে বলা হচ্ছে জেনার ডায়োড। কি ডায়োড ভাইয়া? জেনার ডায়োড। তো এই ডায়োডের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাইয়া, এই বৈশিষ্ট্যগুলো কি একটু লিখে নাও। 1 নম্বর বৈশিষ্ট্য, ইট অ্যাক্টস লাইক এ নর্মাল পিএন জাংশন ডায়োড। ইট অ্যাক্টস লাইক এ নর্মাল পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে এটা নর্মাল পিএন জাংশন ডায়োডের মতোই কাজ করবে। যেমন ধরো এই হচ্ছে আমাদের একটা পিএন জাংশন ডায়োড, তোমরা জানো পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি যোগ দেই এবং এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ দিলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এখানে একটা লাইট দিলে লাইটটা জ্বলবে। যদি এটাকে রিভার্স বায়াসে দিতাম তাহলে কিন্তু লাইটটা জ্বলতো না। তাহলে তুমি যদি সেম টু সেম এখানে জাস্ট একটা জেনার ডায়োডও দিয়ে দাও, এটা কেমন বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াস আছে, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ। সো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং লাইটটা জ্বলবে। সো নর্মালি যখন তুমি একটা জেনার ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে দিবা তখন সেটা পিএন জাংশন ডায়োডের মতোই কাজ করে, খুবই সিম্পল। এবার রিভার্স বায়াসে কি হয়? রিভার্স বায়াসে জেনার ডায়োড তার আসল খেলা দেখায়। হ্যাঁ, রিভার্স বায়াস, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রিভার্স বায়াসে নর্মালি রিভার্স বায়াসে আমাদের যে ডায়োডগুলো, আমরা যে ডায়োডগুলো পড়েছি পিএন জাংশন ডায়োড, এই ডায়োড কি রিভার্স বায়াসে তড়িৎ পরিবহন করে? না,
এটাকে যদি তুমি পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে এখানে একটা লাইট দাও, এই লাইটটা কিন্তু জ্বলবে না, কারণ এটা বিদ্যুৎ পরিবহন করবে না রিভার্স বায়াসে। কিন্তু জেনার ডায়োড সেখানে ভিন্ন। জেনার ডায়োড রিভার্স বায়াসেও বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কথা আছে। কথা হচ্ছে এই জেনার ডায়োডে একটা নিজস্ব ভোল্টেজ আছে যাকে বলি আমরা জেনার ভোল্টেজ। সাপোজ এটা 5 ভোল্ট, ধরো এটা 5 ভোল্ট। এই জেনার ভোল্টেজ এটা হচ্ছে ওর ভেতরে বাধাদানকারী ভোল্টেজ, বা ধরতে পারো ওর ভেতরে যে ডিপ্লেশন লেয়ার আছে সেই লেয়ারের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তার মানে ওর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ করতে চাও তাহলে 5 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিতে হবে। সো যখন তুমি জেনার ভোল্টেজকে রিভার্স বায়াসে দিচ্ছ, দেখো একটা জেনার ভোল্টেজকে তুমি রিভার্স বায়াসে জোড়া লাগাবা, এই পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত। এবার এটার জেনার ভোল্টেজ মনে করো 5 ভোল্ট, তো তুমি এখানে দিলা 4 ভোল্ট, তো এটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। নর্মালি তো ডায়োডের তড়িৎ প্রবাহিত হয় না রিভার্স বায়াসে, এটার মধ্যে দিয়েও হবে না যতক্ষণ না পর্যন্ত এটার দুই পাশের ভোল্টেজ মিনিমাম জেনার ভোল্টেজের সমান হবে। তো ভালো করে বুঝবা, যতক্ষণ না পর্যন্ত মিনিমাম জেনার ভোল্টেজের যে আউটসাইড যে ভোল্টেজটা দিচ্ছ সেই ভোল্টেজটা মিনিমাম জেনার ভোল্টেজের সমান হইতে হবে বা তার চেয়ে বড় হইতে হবে, তাহলে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। রিভার্স বায়াসেও এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত তুমি এইটার চেয়ে বেশি ভোল্টেজ বাইরে তুমি অ্যাপ্লাই করবা। তাহলে 4 ভোল্ট রিভার্সে দিছো, এটার মধ্যে কারেন্ট যাবে? যাবে না। 5 ভোল্ট দিছো, কারেন্ট যাবে। 6 ভোল্ট দিলেও এখানে কারেন্ট যাবে। 6 ভোল্ট দিলেও এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। কিন্তু আরও একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এখানে 6 ভোল্ট বা এর চেয়ে 5-এর চেয়ে যত বেশি দাও, সাপোজ তুমি 100 ভোল্ট দিলা, কিন্তু ওর মধ্যে দিয়ে কত বিভব পার্থক্যে কারেন্ট যাবে জানো? জেনার ভোল্টেজ তার দুই পাশে অলওয়েজ জেনার ভোল্টেজ মেনটেন করবে, অর্থাৎ তার দুই পাশে সে 5 ভোল্টই মেনটেন করবে। তার মানে ওর মধ্যে দিয়ে কত ভোল্টের কারেন্ট যাবে? 5 ভোল্ট বিভব পার্থক্যেরই কারেন্ট যাবে। তাহলে দেখো একটা লাইনে ধরো 100 ভোল্টের কারেন্ট আছে, তো তুমি যদি সেখানে 10 ভোল্টের জেনার ডায়োড রিভার্স বায়াসে সংযুক্ত করো, ফরওয়ার্ড বায়াসে লাগাইলে কিন্তু সে 100 ভোল্টেরই কারেন্ট পাস করাবে। বাট তুমি যদি 10 ভোল্টের একটা জেনার ডায়োড রিভার্স বায়াসে সংযোগ করো, তাহলে সেই জেনার ডায়োডের মধ্যে দিয়ে জাস্ট 10 ভোল্টের জন্যই যতটুকু কারেন্ট যাওয়া দরকার সেটা যাবে, 100 ভোল্টের জন্য যাবে না। ব্যাপারটাকে যদি আমি আবারও ক্লিয়ার করি, দেখো খুবই সহজ এবং খুবই মজার যে এই যে জেনার ডায়োড সে রিভার্স বায়াসে বিদ্যুৎ পরিবহন করবে যদি তার বাইরে তার দুপাশে তুমি জেনার ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, এবং সে কত ভোল্টেজের কারেন্ট নিবে? জেনার ভোল্টেজের সমান কারেন্ট সে নিবে। এই হচ্ছে আমাদের একটা জেনার ডায়োড। আমি আবারও বুঝাচ্ছি, এই জেনার ডায়োডের ভোল্টেজ মনে করো 10 ভোল্ট জেনার ভোল্টেজ। তুমি এর দুই পাশে পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিলা, এবং এখানে 500 ভোল্টের কারেন্ট দিচ্ছ ধরো। হ্যাঁ, এখন এই 500 ভোল্টের কারেন্ট তোমার এই লাইটের মধ্যে দিয়ে গেলে লাইটটা পুড়ে যাবে। তখন কি করবা? তুমি এই 500 ভোল্টের সাথে রিভার্স বায়াসে একটা জেনার ভোল্টেজ জেনার ডায়োড অ্যাড করে দিবা। তাহলে জেনার ডায়োডের কাজ কি? যখন সে রিভার্স বায়াসে, অবশ্যই রিভার্স বায়াসে, ফরওয়ার্ড বায়াসে সে কিন্তু 500 ভোল্টই পাস করাবে, বাট যখন সে রিভার্স বায়াস তখন সে তার দুই পাশে অবশ্যই এবং অবশ্যই এই 10 ভোল্টই মেনটেন করবে। বুঝছো? তো তুমি এখানে 500 দাও, 600 দাও, যাই দাও, সে তার দুই পাশে 10 এবং এখানে 10 এবং সে এখানে 0 মেনটেন করবে, এখানে সে 0 মেনটেন করবে, 10 থেকে 0। বুঝছো? তো তুমি 500 দিলেও এখান থেকে 490 বেঁচে যাবে। জাস্ট এই দুই পাশে সে অবশ্যই 10 মেনটেন করবে, 10 ভোল্টেজ মেনটেন করবে, যতটুকু জেনার ভোল্টেজ ঠিক ততটুকু মেনটেন করবে। সো চলো দুইটা ম্যাথ করে ফেলি জেনার ডায়োড দিয়ে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর একটা ম্যাথ। আমরা এখানে প্লাস মাইনাস 16 ভোল্টের এসি কারেন্ট দিচ্ছি, এই যে এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে এসি কারেন্ট। তো এটা 1 ওহম, এটা 1.2 ওহম। তো এই যে দেখো প্রবাহটা এদিক থেকে আসবে, এখানে এসে দুইটা ভাগ হবে, একটা হচ্ছে জেনার ডায়োডের ভিতর দিয়ে, আর এটা হচ্ছে একটা রোধের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের প্রশ্ন হচ্ছে জেনার ডায়োডের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এবং এই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তো প্রথম কথা, এখানে জেনার ভোল্টেজ কত? 10 ভোল্ট। তো দেখো তো এটা কি জেনার পি প্রান্ত, এটা কি এন প্রান্ত, এন এর সাথে ব্যাটারির পজিটিভ, পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত জোড়া লাগানো। তাহলে এটা কেমন বায়াস আছে? রিভার্স বায়াসে আছে। তো আমার প্রশ্ন, এটার মধ্যে দিয়ে প্রবাহ যাবে নাকি যাবে না? তোমার মনে আসতেই পারে যে ভাইয়া এখানে যেহেতু 16 ভোল্ট, এখানে যেহেতু 10 ভোল্ট, তার মানে ও 10 ভোল্ট মেনটেন করবে এবং প্রবাহ যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 16 ভোল্ট কি এইখানেও থাকবে? ছোটবেলা 9 10-এ কিন্তু পড়েছো, এখানে 16 ভোল্ট মানে কি এখানেও 16 ভোল্ট? অবশ্যই না, এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তার মানে এখানে ভোল্টেজটা আমার আগে বের করে দেখতে হবে যে এই 16 ভোল্ট থেকে
এই পয়েন্টে কতটুকু ভোল্টেজ অবশিষ্ট আছে সেটাকে দেখব, মানে জেনার ডায়োডের দুই প্রান্তে কতটুকু ভোল্টেজ আছে সেটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল V1 আমরা যদি বের করি, জেনার ডায়োডের দুই পাশে এই ব্যাটারির জন্য কত ভোল্টেজ আছে সেটা যদি বের করতে চাই, দেখো এই দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি বের করবা। বের করার জন্য এই দুই প্রান্তে এই রোধটা কি কানেক্টেড আছে না, এই রোধ দিয়েই তুমি বের করে ফেলতে পারো। যার ভোল্টেজ, কার ভোল্টেজ, ওই রোধের, তাহলে ওই রোধটা উপরে ডিভাইডেড বাই শ্রেণীতে যুক্ত রোধগুলোর তুলরোধ। শ্রেণীতে কটা রোধ আছে, এইটা আর এইটা, তার মানে এই দুইটার তুলরোধ 1 + 1.2 ইন্টু টোটাল ভোল্টেজ কত 16 ভোল্ট। তাহলে কিন্তু আমরা এই যে রোধটা, এই রোধের দুই প্রান্তে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। আর এই রোধের দুই প্রান্তের ভোল্টেজটাই কি জেনার ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ। সো সেটা যদি আমরা ক্যালকুলেট করি কত পাবো, 1.2 ভাগ 2.2 ইন্টু 16, তাহলে আমরা পাচ্ছি 8.7272 ভোল্ট। তো মজা দেখবা, দেখো আমরা পাইলাম এই রোধটার দুই পাশে এই যে দুই পয়েন্টে ভোল্টেজ কত 8.7272 ভোল্ট, মানে বিভব পার্থক্য। মানে এখানে যদি 8.7272 হয় তাহলে এখানে 0, অর্থাৎ বিভব পার্থক্য হচ্ছে 8.7272 ভোল্ট। কিন্তু জেনার ডায়োডটার ভোল্টেজ কত, জেনার ভোল্টেজ 10, তার মানে এটা কেমন বায়াস আছে, রিভার্স বায়াসে। সো তুমি অ্যাপ্লাইড কত দিছো 8, ওর কত 10, তাহলে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাহলে আলটিমেটলি এখানে জেনার মধ্যে দিয়ে জেনার কারেন্ট হচ্ছে 0, তাহলে সমস্ত কারেন্টটাই কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে আইএলটা হচ্ছে মোট প্রবাহ, আর মোট প্রবাহ আই সমান আমরা জানি V/R, তাই না? সো সেই মোট প্রবাহটা তোমরা বের করে ফেলবা, বের করলেই আমাদের কাজ শেষ। তো মোট প্রবাহ কেমনে বের করবা, সেম টু সেম, খুবই সহজ। এই আইএলটা কেমনে, এই আইএলটাই তো মোট প্রবাহ আই, তাই না? তাহলে আইএলটা কেমনে বের করা যায়, খুবই সিম্পল। এই দেখো খুবই সহজে বের করতে পারি। এখানে ভোল্টেজ কত 8.7272, এখানে ভোল্টেজ কত 0, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত 8.7272 মাইনাস 0 ডিভাইডেড বাই এই দুইটা ভোল্টেজের পয়েন্টের মধ্যে কত রোধ আছে 1.2 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা প্রবাহ কত। 1.2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 7.272 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু মোট প্রবাহ। তুমি যদি মোট প্রবাহও বের করো দেখবে এটাই পাচ্ছ। মোট প্রবাহ কেমনে বের করবা, দেখো 16 V/R, আর কত 16/2.2, 16 ডিভাইডেড বাই 2.2, তাহলে এই মোট প্রবাহ 7.272 অ্যাম্পিয়ারই পাবা। তো খুবই সহজ ব্যাপারটা। আমরা কি করলাম, এই জেনার ডায়োডের দুই প্রান্তে কত ভোল্টেজ কাজ করতেছে বর্তনীর এই ব্যাটারির জন্য সেটা বের করলাম 8.72, যেটা জেনার ভোল্টেজের চেয়ে কম, তাহলে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কারণ জেনার ভোল্টেজের চেয়ে কম ভোল্টেজ তুমি দিলে জেনার ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে সমস্ত কারেন্টটাই আমার এই রোধের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে সমস্ত কারেন্ট কেমনে বের করলাম, এই রোধের এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে এটা, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0, তাহলে এই ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রোধ দিলেই আমরা কারেন্টের মানটা পেয়ে গেলাম। তো জেনার ডায়োডের আরও একটা সুন্দর ম্যাথ হচ্ছে এটা, দেখো। সো সেম ম্যাথ, আমরা জাস্ট রোধের মানটা চেঞ্জ করে দিছি, এখানে 3 দিছি, এখানে 1 দিছি। সো তোমার প্রথম কাজ কি, তোমার প্রথম কাজ হচ্ছে এই জেনারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি যাবে না সেটা বের করা। সেটা বের করার জন্য এই জেনার ডায়োডের দুই পাশের বিভব পার্থক্য তোমার হিসাব করতে হবে। তো জেনার ডায়োডের দুই পাশে বিভব পার্থক্য কেমনে হিসাব করবা, এই দুই পয়েন্টের মধ্যে একটা রোধ কানেক্টেড আছে 3, তাহলে এই রোধের যা বিভব পার্থক্য, এই দুই পয়েন্টে এই রোধটা যেহেতু কানেক্টেড আছে, এই রোধের যা বিভব পার্থক্য সেইটাই তো এই জেনার ডায়োডের বিভব পার্থক্য। সো বের করে ফেলি আমরা, সেই সেম টু সেম ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করব। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার, আচ্ছা এটার নাম ভি অ্যাপ্লাইড দেই, ভি অ্যাপ্লাইড মানে জেনার ডায়োডের দুই পাশে কত অ্যাপ্লাইড হয়েছে সেটা হবে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। কার ভোল্টেজ, 3 এর বিভব পার্থক্য বের করতেছো, তাহলে 3 উপরে, নিচে কি শ্রেণীতে যুক্ত রোধগুলোর তুলরোধ, তাহলে 3 আর 1 4, 3 যোগ 1 4 ইন্টু টোটাল ভোল্টেজ কত 16, কত আসতেছে 3/4 ইন্টু 16, অর্থাৎ 3 ইন্টু 16 ডিভাইড বাই 4, অর্থাৎ 12 ভোল্ট। চিন্তা করো, তাহলে তুমি যে এখানে 16 ভোল্ট সাপ্লাই দিছো, এখান থেকে কারেন্টটা যাবে যে এই পয়েন্টে এসে দুইটা ভাগ হলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু ভোল্টেজ অবশিষ্ট রইল, 16 ভোল্ট থেকে এখানে অবশিষ্ট আছে 12 ভোল্ট, তাই না? এখন তোমরা বলো যে জেনার ডায়োডের কাজ কি। দেখো তো জেনার ভোল্টেজের দিকে তাকাও, কত ভোল্টেজ 10 ভোল্টেজ, আর এখানে ভোল্টেজ কত 12, এখানে যদি 0 ধরি 0, তাহলে আমরা জানি এই জেনার ডায়োডটা কেমন বায়াসে আছে, রিভার্স বায়াসে। দেখো পজিটিভের সাথে 12 ভোল্টেজ, সরি এটা হচ্ছে পি প্রান্ত, এটা এন প্রান্ত, এন প্রান্তের সাথে 12 ভোল্ট,
পি প্রান্তের সাথে 0 ভোল্ট, কে বড় 12 বড়, তার মানে এন এর সাথে বেশি বড়টা, পি এর সাথে ছোটটা যুক্ত, ছোট ভোল্টেজ যুক্ত, তার মানে এটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা রিভার্স বায়াসে আছে। তো আমরা জানি জেনার ভোল্টেজ, জেনার ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে তখন জেনার ডায়োডের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই সে দুই পাশে মেনটেন করে। সো এখানে 12 ভোল্ট আছে না কত আছে সেটা ওর দেখার বিষয় না, ও নিজের দুই পাশে কত মেনটেন করবে ভাইয়া, ওর ভোল্টেজ কত 10, তাহলে ও এখানে কত মেনটেন করবে 10 মেনটেন করবে এবং এখানে আলটিমেটলি 0 হবে। সো ব্যাপারটা কি ক্লিয়ার? জেনার ডায়োড কিন্তু এই ক্ষেত্রে কেমনে কাজ করছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার থাকতে হবে। চিন্তা করো, আমি আবারও বলতেছি এখানে ভোল্টেজ অ্যাপ্লাইড কত 12, কিন্তু এখানে জেনার ডায়োডের ভোল্টেজ কত 10, আর আমরা বলেছি জেনার ডায়োড রিভার্সে থাকলে তার ভোল্টেজ যত ঠিক ততটুকু পরিমাণ ভোল্টেজ সে মেনটেন করে। তাহলে এখানে সে 12 আর আমাদের হিসাব অনুসারে 12 আসে, কিন্তু এই 12 আমরা ইউজ করতে পারবো না, কারণ জেনার ডায়োড কত মেনটেন করবে 10 এবং এখানে 0 মেনটেন করবে। তাহলে এখানে যদি আমরা 10 ভোল্ট চিন্তা করি, এখানে 0 ভোল্ট, তাহলে আমরা বাকি সব বের করতে পারি। তাহলে অবশ্যই এখন জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে সেটাই আমরা বের করব। কেমনে বের করব? আমরা বলতে পারি এখানে মোট কারেন্ট হচ্ছে আই, মোট কারেন্ট আই সেটা দুই ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে জেনার কারেন্ট প্লাস আমাদের আইএল, দুইটা ভাগে ভাগ হয়েছে। এবার আমরা যদি আইএলটা বের করি ফার্স্টে, এখানে যদি আমরা আইএল বের করি, আইএলটা কত হবে? আইএল এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? আইএল হচ্ছে 3, এই পয়েন্টে বিভব কত 10, এই পয়েন্টে বিভব কত 0, তাহলে আইএল এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 10 - 0 ডিভাইডেড বাই রোধ। তাহলে আমরা পাচ্ছি আইএল এর মান 3.33 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইএল এর মান। ঠিক আছে, এবার মোট প্রবাহ আই এর মান যদি আমার আইজেড বের করতে হয়, মোট প্রবাহ আই বের করতে হবে। মোট প্রবাহ আই সমান হচ্ছে টোটাল ভোল্টেজ বাই টোটাল রোধ। টোটাল ভোল্টেজ কত? মোট প্রবাহ আই যখন আসতেছে চিন্তা করো এখানে ভোল্টেজ কত, মোট প্রবাহ আই কি এই লাইনের না, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আই মেনটেন হয়েছে, মোট প্রবাহ আই আসছে। তো দেখো তো এই পয়েন্টে ভোল্টেজ কত 16, এই পয়েন্টে ভোল্টেজ কত 10, তাহলে এখানে এই লাইনের মধ্যে জাস্ট এই যে এই লাইনটার মধ্যে কারেন্ট কত চিন্তা করো, এখানে 16 এখানে 10, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হয়েছে 16 - 10 ডিভাইডেড বাই রোধ কত 1, তাহলে ভাগ দিলে আমরা পাচ্ছি 6 এম্পিয়ার, তাই না? তাহলে চিন্তা করো আমাদের মোট কারেন্ট কত 6 এম্পিয়ার, এই লাইনে মোট কারেন্ট 6 এম্পিয়ার, এই 6 এম্পিয়ার ভাগ হয়ে এখানে গেছে 3.33, তাহলে এখানে কত আসছে? এই যে মোট প্রবাহ 6 এম্পিয়ার, আইএল এর মান 3.33, তাহলে আইজেড এর মান কত? তাহলে আমরা বলতে পারি আই সমান আইজেড প্লাস আইএল, তাহলে আইজেড সমান হচ্ছে আই মাইনাস আইএল, অর্থাৎ আই এর মান কত 6 - 3.33, আমরা পেয়ে যাচ্ছি 6 - 3.33 পাবো হচ্ছে 2.67 অ্যাম্পিয়ার। সো এই অঙ্কগুলো কিন্তু তুমি গতানুগতিক নিয়মে করলে হবে না, তো আমরা ব্রাঞ্চ ধরে ধরে করছি। এর কারণ হচ্ছে ভাই ভোল্টেজ এখানে 12 থাকার কথা, জেনার ডায়োডের কারণে এখানে 10 মেনটেন করতেছে। তাহলে আবারও বুঝাই, এই যে এই লাইনটার কারেন্ট কত, এই লাইনের কারেন্ট হচ্ছে এখানে ভোল্টেজ 16 এখানে 10, তাহলে ভোল্টেজ ড্রপ হয়েছে 16 - 10 ডিভাইডেড বাই রোধ আর ওহমের সূত্র, তাই না? একইভাবে এই লাইনে যদি কারেন্ট বের করতে চাও, এই যে এই লাইনটা, এই লাইনে কারেন্ট কত, এই লাইনে ভোল্টেজ কত 10 - 0 ভোল্টেজ ডিফারেন্স আর হচ্ছে ডিভাইড বাই 3 পেয়ে গেলাম কারেন্ট। তো দুইটা কারেন্ট পেয়ে গেলে তুমি জেনার কারেন্টটাও পেয়ে যাচ্ছ, তাহলে জেনার কারেন্ট হবে 2.67 অ্যাম্পিয়ার। আশা করি এই জেনার ভোল্টেজের এই স্পেশাল দুইটা ম্যাথ তোমরা পারবা। সো নেক্সট ম্যাথে আমরা চলে যাই। নেক্সট ম্যাথ না, নেক্সট হচ্ছে আমাদের থিওরি। এই থিওরিতে আমরা জানবো এলইডি সম্পর্কে, অর্থাৎ লাইট এমিটিং ডায়োড সম্পর্কে। লাইট এমিটিং ডায়োড, এই ডায়োড হচ্ছে একটি বিশেষ ধরনের পিএন জাংশন ডায়োড, যার মধ্যে দিয়ে যখন ফরওয়ার্ড বায়াসে ইলেকট্রন ফ্লো হবে তখন বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন বর্ণালী নিঃসরণ করে। তো ভাইয়া আমাদের জাস্ট খ নাম্বারে এটা আসবে, এটার মেকানিজম আমাদের জানার প্রয়োজন নেই, আমাদের যেটা জানতে হবে যে এই বিশেষ ধরনের ডায়োড কি দিয়ে তৈরি করা হয়। নর্মালি গ্যালিয়াম নাইট্রাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম নাইট্রাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, তো এই ধরনের ম্যাটেরিয়ালগুলো দিয়ে আমাদের এই বিশেষ ধরনের লাইট এমিটিং ডায়োড তৈরি করা হয়। সো যখন তুমি ফরওয়ার্ড বায়াসে দিচ্ছ, ইলেকট্রন যখন ডিপ্লেশন লেয়ার অতিক্রম করছে, তখন আমরা জানি ইলেকট্রন যখন অতিক্রম করবে, একটা লেয়ার অতিক্রম করে, তখন একটা ইলেকট্রন বর্ণালী বা শক্তির বিকিরণ ঘটায়। সেই বিকিরিত শক্তিটাই আমাদের চোখে দৃশ্যমান আলো হিসেবে আসে। এখানে লাইটের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, যেটা আমাদের চোখে এসে আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পারি, তাই না? তো দেখবা বিভিন্ন অনুষ্ঠানে এই ছোট ছোট বাতিগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু সবই এলইডি।
আবার দেখবা বিভিন্ন জায়গায়, যেমন দেখো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেখবা অনেক সময় লাল নীল সবুজ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হয়। সো সেখানে কিন্তু লাইট এমিটিং ডায়োড ইউজ করা হয়। সো বুঝতেই পারতেছো লাইট এমিটিং ডায়োড আমাদের আর কিছুই না, জাস্ট পিএন জাংশন ডায়োড, দ্যাটস ইট। এরপরে আমরা সোলার সেল বা সৌরকোষ সম্পর্কে জানবো। তো এখানে একটা হিজিবিজি চিত্র দেখতে পাচ্ছ, ভয়ের কোনো কারণ নাই, খুব সহজ আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এক্সপ্লেন করার পরে চিত্রটা তুমি দেখবা তোমার কাছে সহজ মনে হবে। সো সোলার সেল বা সৌরকোষটা কি? তো সৌরকোষের জন্য প্রথমত আমরা এরকম একটা বক্স অঙ্কন করি সবাই। সো এই হচ্ছে একটা বক্স, এই বক্সের উপরে একটু অঙ্কন করো, এই হচ্ছে আমাদের একটা সুন্দর বক্স। হ্যাঁ, এই বক্সের এই উপরে একটা লেয়ার দেখতে পাচ্ছ, এই উপরের লেয়ারটা, এই উপরে এই যে একটা লেয়ারটা মোটা হয়ে যাচ্ছে বারবার, এই হচ্ছে একটা লেয়ার। উপরে যে এই লেয়ারটা থাকে খুবই পাতলা। এই পাতলা লেয়ারটা এই পাতলা লেয়ারটা এন টাইপে রূপান্তর করা হয়, অর্থাৎ এখানে আমরা পঞ্চযোজী মৌল মিশে এটাকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরে রূপান্তর করব। সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আর নিচে যেই থিক অংশ, এটা হচ্ছে থিন, এই লেয়ারটা হচ্ছে থিন লেয়ার, THIN, থিন লেয়ার। আর নিচে যে থিক অংশ, এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টরে রূপান্তর করা হয়। ওকে, তো আমরা কি নিব, একটা সেমিকন্ডাক্টর নিব ঘনাকৃতির। তো সেই সেমিকন্ডাক্টরের উপরে খুব পাতলা অংশ আমরা এন টাইপে রূপান্তর করব, আর নিচের অংশটুকু আমরা পি টাইপে রূপান্তর করব। সো মাঝখানে দেখো একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হবে, যে ডিপ্লেশন লেয়ারটা আমরা যদি জুম করে দেখি দেখতে পাচ্ছ এইটাই সেই আমাদের ডিপ্লেশন লেয়ার। তো এবার যেই ঘটনাটা ঘটবে, সূর্যের আলো এই পাতলা অংশের উপরে এসে পড়বে। তো পাতলা অংশ যেহেতু খুবই পাতলা, একদম থিন, সো এটা ভেদ করে এই ডিপ্লেশন লেয়ারে সূর্যের আলো আঘাত করবে। সো এই চিত্রটা যদি ক্রস সেকশনটা আমরা দেখি, ক্রস সেকশনটা মূলত এরকম, যে এই মনে করো এন প্রান্ত, এটা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার, এটা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার, এবং এটা হচ্ছে পি প্রান্ত। সো ডিপ্লেশন লেয়ারে কারা থাকে জানো? ডিপ্লেশন লেয়ারে এন এর জন্য থাকে প্লাস চার্জগুলো, ফিক্সড প্লাস চার্জগুলো, আর পি এর জন্য থাকে ফিক্সড মাইনাস চার্জগুলো, তাই না? আর এখানে থাকতেছে আমার হোল, যেগুলো পরিবহন হতে পারে, পরিবাহিত হতে পারে, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের ইলেকট্রন। তো আমরা এখানে যে ঘটনাটা ঘটাচ্ছি, যে সূর্যের আলো ডিরেক্ট এসে এই বেজে আঘাত করতেছে, মাঝখানে যে পাতলা অংশ এখানে আঘাত করতেছে, এইখানে পড়ছে। দেখো সূর্যের আলো ঠিক এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে ভেদ করে এই মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার সেখানে এসে পড়ছে। তো সূর্যের আলোর এনার্জি হচ্ছে E = hf। তো এত পরিমাণ এনার্জি নিয়ে যখন সূর্যের আলো এখানে পড়ে, এখানে যে সিলিকন বন্ধনগুলো আছে, সিলিকন বন্ধনগুলো ভেঙে যায়। সবই বন্ধন ভাঙা গড়ার খেলা। সো সিলিকন বন্ধন যখন ভাঙে, এই সিলিকনে 4টা ইলেকট্রন থাকে, তাই না? তো 4টা ইলেকট্রন যখন বন্ধন ভাঙে, তখন মনে করো যে কোনো একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেল। যে কোনো একটা ইলেকট্রন মুক্ত হলে এখানে একটা হোল সৃষ্টি হয়, আর এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যায়। সো আলটিমেটলি যখন আলো এসে পড়ে, ই এনার্জির আলো এসে পড়ে, তখন এই আলোর শক্তি শোষণ করে সিলিকন বন্ধন ভেঙে যায়। বন্ধন ভেঙে হোল এবং মুক্ত ইলেকট্রন সৃষ্টি করে। সো দেখো মুক্ত ইলেকট্রন যখন সৃষ্টি হবে, মুক্ত ইলেকট্রনগুলো এই প্লাস, এই যে বাউন্ডেড যে প্লাসগুলো আছে, এই প্লাসগুলোর আকর্ষণের ফলে মুক্ত ইলেকট্রনগুলো এই পাশে ধাবিত হয়, আর এই মাইনাসগুলোর আকর্ষণের ফলে এই হোলগুলো এই পাশে ধাবিত হয়। তাহলে চিন্তা করো এখানে ঘটনাটা কেমনে ঘটবে। তো আলো এসে পড়লো, এই যে ডিপ্লেশন লেয়ারের ভিতরে যে সিলিকন বন্ড, সেটাকে ভেঙে হোল এবং ইলেকট্রন সৃষ্টি করলো। তো সেই হোলগুলো চলে যাবে এই প্রান্তে এবং ইলেকট্রনগুলো চলে যাবে এই প্রান্তে। তো এবার এই উপরের অংশে মেটাল ফিঙ্গার, অর্থাৎ মেটাল দিয়ে তৈরি আঙুল আকৃতির কিছু একটা অংশ রাখা হয়, যেটাকে আমরা মেটাল ফিঙ্গার বলি। এই হচ্ছে সেই মেটাল ফিঙ্গার। এরকম দেখবা তোমাদের বাসায় যে সোলার প্যানেল, সেখানে দেখবে এরকম মেটাল ফিঙ্গার, মানে হচ্ছে ধাতু দ্বারা তৈরি এরকম মেটাল আছে। সেই মেটালের মধ্যে দিয়ে কি ইলেকট্রনগুলো ফ্লো করবে। সো এই ইলেকট্রনগুলো, যেই মুক্ত ইলেকট্রন সৃষ্টি হলো, সেগুলো মেটালের মধ্যে দিয়ে ফ্লো করবে। এবার যদি আমরা এখানে একটা বাহ্যিক রোধ লাগায় দিই, সাপোজ লাইট, ফ্যান, এবং এইখানে জয়েন করে দিই, দেখো তো এই ইলেকট্রনগুলো সবসময় চাইবে
নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাইতে, অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাইতে চাইবে। সো ইলেকট্রনগুলো খুব সুন্দর করে এই মেটাল ফিঙ্গারের মধ্যে দিয়ে, এই তারের মধ্যে দিয়ে এই রোডটাকে জ্বালিয়ে সে সুন্দর করে এই পজিটিভ প্রান্তে ঢুকে যাবে। সেভাবে এই রোডটা কিন্তু, এই রোডটার জায়গায় তুমি যদি লাইট, ফ্যান ইত্যাদি রাখো সেটা কিন্তু চলবে। সো এইভাবেই কিন্তু একটা সোলার কোষ, সোলার সেল কাজ করে বা সৌরকোষ কাজ করে। তো সৌরকোষের কাজটা যদি আমি আবারও বলি, যে আমাদের ফার্স্ট অফ অল গঠনটা বলতে হবে, যে উপরের যেই পাতটা সেটা অত্যন্ত পাতলা। এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে মেটাল ফিঙ্গার, এই মেটাল ফিঙ্গার আর কি ইলেকট্রন কালেক্ট করে। সো যখন লাইট এসে পড়বে তখন এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে সিলিকন বন্ধন আছে তাকে ভেঙে দিবে। তো ভেঙে দিলে সেই সিলিকন বন্ধন থেকে ইলেকট্রন এবং হোল সৃষ্টি হবে। ইলেকট্রনগুলো এই যে বাউন্ডেড মাইনাস চার্জের বিকর্ষণের ফলে এন প্রান্তে চলে যাবে, আর হোলগুলো বাউন্ডেড প্লাস চার্জ বা এই প্লাস চার্জকে কি বলি আমরা, দাতা পরমাণুর বিকর্ষণের ফলে পি প্রান্তে চলে যাবে। তারপর আমরা মেটাল ফিঙ্গারের মাধ্যমে ইলেকট্রনগুলোকে কালেক্ট করে বিভিন্ন কোষের মধ্যে দিয়ে চালনা করলে আমার সেই কোষটা কি তড়িৎ প্রবাহিত করবে, তাই না? সো এভাবেই একটা সোলার সেল বা সৌরকোষ কাজ করে। আর এই সৌরকোষ কিন্তু একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ সৌরকোষকে সিরিজ বা সমান্তরালে কানেক্ট করেই কিন্তু একটা বিশাল সোলার প্যানেল তৈরি হয়, যেটা আমাদের বাসাবাড়ির টিনের চালে আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে গেলে, তাই না? সো এতটুকু ব্যাখ্যা করে দিলেই হবে। এটার ভিতরে আরও অনেক মেকানিজম আছে, বাট সেই মেকানিজম কিন্তু আমাদের এই ক্লাসের জন্য না। সো যতটুকু বলেছি ততটুকু যদি তুমি বলে ব্যাখ্যা করে দিতে পারো এই চিত্রটা এঁকে, তাহলেই তুমি নাম্বারটা পেয়ে যাবা। নেক্সট, এবার আমরা আসি পিএন জাংশন ডায়োড। তো আমরা শিখলাম। এবার এই পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে কখন তড়িৎ প্রবাহিত হয়, কখন হয় না। খুব সিম্পল ব্যাপার, যদি পিএন জাংশন ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁকে রাখা হয় তখন তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যদি পিএন জাংশন ডায়োডকে বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াসে রাখা হয় তখন তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তাই না? সো এবার দেখো, আমরা কয়েকটা চিত্র দেখে বলবো যে এই পিএন জাংশন ডায়োডের ভেতর দিয়ে তড়িৎ কি যাবে নাকি যাবে না। সো দেখো, এই চিত্র খুবই সহজ এবং খুবই মজার। এই যে খেয়াল করে দেখো, এটা কি একটা পিএন জাংশন ডায়োড, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। তো পি এর সাথে দেখো তো কত ভোল্টেজ লাগানো, এই সংযোগটা মানে ভূমি সংযোগ, তার মানে এখানে কত ভোল্টেজ লাগানো, 0 ভোল্ট। এন এর সাথে কত ভোল্টেজ লাগানো, -10 ভোল্ট। তো বলো তো এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে নাকি হবে না? অবশ্যই হবে। কারণ কি, মনে রাখবা পি এর সাথে যে ব্যাটারির পজিটিভ প্রান্তই লাগানো থাকতে হবে তা না, পি এর সাথে লাগাইতে হবে বেশি বা বেশি পজিটিভ, বেশি মান। পি এর সাথে লাগাইতে হবে কি ভাই, বেশি মান লাগাইতে হবে। আর এন এর সাথে লাগাইতে হবে পি এর চেয়ে কম মান। সিম্পল, এতটুকু কথা মনে রাখলেই হবে। দেখো, পি এর সাথে তুমি কত লাগাইছো, 0 ভোল্ট। এন এর সাথে লাগাইছো -10 ভোল্ট। তাহলে 0 অবশ্যই -10 এর চেয়ে বড়। তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে, বুঝতে পেরেছি? এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবার দেখি এইটাতে কি হয়। ভাইয়া এটা কি পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। তাহলে এন এর সাথে কত লাগানো, ভূমি সংযোগ মানে 0 ভোল্ট। আর পি এর সাথে কত লাগানো, +5 ভোল্ট। তাহলে বলো এটার মধ্যে দিয়ে প্রবাহ যাবে? অবশ্যই যাবে, কারণ পি এর সাথে +5 যেটা বেশি আর এন এর সাথে 0 যেটা কম, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসেই আছে। যদি এমন হইতো যে এখানে যদি আমরা এন এর সাথে লাগাইতাম মনে করো 0 ভোল্ট আর পি এর সাথে লাগাইলাম হচ্ছে -5 ভোল্ট, তাহলে কি হইতো? দেখো তো, 0 কি -5 এর চেয়ে বড় না, 0 মাস্ট গ্রেটার দেন -5। তাহলে এটা কি রিভার্স বায়াসে, কারণ এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, রিভার্স বায়াস। যদি এমন হইতো যে এন এর সাথে আমরা -5 ভোল্ট লাগাইলাম আর পি এর সাথে -6 ভোল্ট লাগাইলাম, তাহলে এটা কেমন বায়াস হইতো, ফরওয়ার্ড না রিভার্স? অবশ্যই রিভার্স। কারণ কি, দেখো তো -5 -6 এর চেয়ে বড় না, বড়। তার মানে এন এর সাথে তুমি বেশি লাগাইছো, পি এর সাথে কম লাগাইছো, তার মানে এটা কেমন বায়াস, রিভার্স বায়াস। আশা করি এই ব্যাপারগুলো খুব সহজভাবেই তুমি ক্যাচ করতে পারছো। নেক্সট কোয়েশ্চেন। তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে গ নাম্বারের জন্য, তো চলো সলভ করি। সো এখানে দেখতে পাচ্ছ আমরা +5 ভোল্টের একটা ব্যাটারি লাগাই দিছি। সো এখানে সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। মনে রাখতে হবে সিলিকনের ভেতরের প্রাচীর ভোল্টেজ, যেটাকে বাধা ভোল্টেজ বলি, 0.7 ভোল্ট। জার্মেনিয়ামের ভেতরে 0.3 ভোল্ট। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে। তো চিন্তা করো, +5 থেকে এনে কারেন্ট জেনারেট হবে। প্রথমত এখানে কি লাগানো আছে, ডায়োড। তো প্রথমত বুঝতে হবে কোন ডায়োডের মধ্যে দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হবে। তো এই জন্য আমার বুঝতে হবে ডায়োডগুলো কেমনে লাগানো, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস। সিলিকন ডায়োডটার এটা কি প্রান্ত, পি প্রান্ত, এটা এন প্রান্ত।
এটা এন এটা পি। তো পি এর সাথে কত ব্যাটারির প্লাস মানে +5 লাগানো আছে, পি এর সাথে কত +5, আর এন এর সাথে দেখো তো এনটা আলটিমেটলি কোথায় গিয়ে মিলছে 0-তে, তাহলে এন এর সাথে 0। বলো এটা ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে? এই যে একটা ডায়োডের পি প্রান্তের সাথে আছে +5, এন প্রান্তের সাথে 0, তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে এইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এবার এটাতে আসি, এটা এন প্রান্তের সাথে +5 এবং পি প্রান্তটা দেখো একদম 0-তে লাগানো, তাহলে এটা রিভার্স বায়াসে আছে, কারণ এন এর সাথে বেশি পি এর সাথে কম, তার মানে এইটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তার মানে এইটার হিসাবই বাদ। এবার সিলিকন দিয়ে আমরা কারেন্টের মানটা বের করব। চিন্তা করো কত ভোল্টেজ, এখানে 5 ভোল্টেজ +5, এটার ভেতরে বাধা ভোল্টেজ কত 0.7, এটা কিন্তু বাধা ভোল্টেজ, আর এখানে ভোল্টেজ কত 0, তাহলে এখানে মোট ভোল্টেজ কারেন্টের মান কত? কারেন্টের মান হচ্ছে কিন্তু একটাই কারেন্ট থাকতেছে, মানে একটা লাইনেই কারেন্ট থাকতেছে, কারেন্ট তো ভাগ হচ্ছে না, তাহলে কারেন্টের মান হচ্ছে মোট ভোল্টেজ বাই মোট রোধ। তো এখানে মোট ভোল্টেজ কত বলো? মোট ভোল্টেজ হচ্ছে +5, এটার মধ্যে দিয়ে যখন যাবে তখন 0.7 ভোল্ট কি নষ্ট হয়ে যাবে না? যেহেতু 0.7 ভোল্ট হচ্ছে সিলিকনের বাধা ভোল্টেজ, তো এই বাধা ভোল্টেজটা অবশ্যই বিয়োগ চলে যাবে, তাই না? এবং অ্যাট লাস্ট 0-তে এসে আসলো, তাহলে -0। এটা হচ্ছে মোট পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তাই না? ডিভাইডেড বাই মোট রোধ একটাই আছে 2, তাহলে 5 থেকে 0.7 যদি চলে যায় 4.3 ডিভাইড বাই 2 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে এখানে কারেন্ট। আরও সহজভাবে বলতে গেলে +5 দিছো, এইখানে 0.7টা বিয়োগ চলে যাবে, আর এখানে তো 0, এটা বিয়োগ গেলেও চলে না গেলেও চলে, তাহলে মোট ভোল্টেজ হচ্ছে 5 - 0.7 ডিভাইডেড বাই মোট রোধ হচ্ছে 2 ওহম, দিয়ে ভাগ করে দিলে অঙ্ক শেষ। নেক্সট, খুব সুন্দর একটা প্রশ্ন, এটা তোমাদের বইয়ের প্রশ্ন। সেখানে খেয়াল করো দুইটা ডায়োড আছে, তো প্রথম কাজ হচ্ছে ডায়োড থাকলে প্রথম কাজ হচ্ছে আমরা দেখব ওই ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় নাকি হয় না, অর্থাৎ সেটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। সো এটা সিলিকন ডায়োড, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত, পি এর সাথে 12, এন এর সাথে দেখো 0, তাহলে ফরওয়ার্ড বায়াস। এটা জার্মেনিয়াম, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত, দেখো পি এর সাথে 12, এন এর সাথে 0, এটাও কি ফরওয়ার্ড বায়াস, তার মানে দুইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু তড়িৎ তো আর ভাগ হবে না যেহেতু শ্রেণীতে লাগানো আছে। সো এইখানে আমাদের তড়িৎ প্রবাহের মানটা কত সেটা বের করতে বলছে। তো তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে টোটাল কত ভোল্টেজ অ্যাপ্লাই করছো 12 ভোল্টেজ। এবার বলো যখন সিলিকনের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে তখন সিলিকনের বাধা ভোল্টেজ কত, এটা মুখস্থ রাখতে হবে 0.7 ভোল্ট। সেই বাধা ভোল্টেজটা কি বিয়োগ চলে যাবে না? একই সাথে যখন জার্মেনিয়ামের মধ্যে দিয়ে প্রবাহটা যাবে তখন জার্মেনিয়ামের বাধা ভোল্টেজ কত 0.3 ভোল্ট, সেটাও কি বিয়োগ হয়ে যাবে না? যেহেতু বাধা ভোল্টেজ, আর কোনো বাধা ভোল্টেজ আছে নাই। এটা হচ্ছে তাহলে আমাদের মোট বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ। কত রোধ আছে? পুরো বর্তনীতে একটাই রোধ দেখতে পাচ্ছি 5.5, এটাতে ভাগ করে দিলেই হয়ে যাবে। 12 থেকে 0.7 গেলে থাকে হচ্ছে 12 থেকে 11 ডিভাইডেড বাই 5.5 ওহম, তাহলে আমরা পাচ্ছি কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, তাই না? এখানে তাহলে পাবো 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আশা করি খুব সহজেই এই প্রশ্নটা ক্যাচ করতে পারছো। নেক্সট, ওকে, সো এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো খেয়াল করো এখানে 50 ভোল্ট, এটা কি প্রান্ত? প্লাস প্রান্ত, মাইনাস প্রান্ত। এখানে 20 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস। তাহলে প্রথমত আমরা দেখব ডায়োডগুলো কেমন বায়াসিংয়ে আছে। তো সিলিকনের দিকে তাকাও, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। পি এর সাথে ব্যাটারির পজিটিভ কত 50, এন এর সাথেও পজিটিভ কিন্তু কত 20। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আবারও দেখো পি এর সাথে পজিটিভ, এন এর সাথেও পজিটিভ, কেউ আবার হয়রান হয়েও না। পি এর সাথে পজিটিভ 50, এন এর সাথে পজিটিভ 20, তাহলে অবশ্যই সেটা ফরওয়ার্ড বায়াসে আছে। এন এর সাথে কম আছে, পি এর সাথে বেশি আছে, তার মানে ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে, ডান। তার মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এবার এটা দেখি, দেখো তো এটার সাথে এটা এন এর সাথে 50, পি এর সাথে 20, তাহলে এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না। সেটা তোমাদের HW এটা করে ফেলবা। HW জন্য আমি আচ্ছা করেই দিই, HW দেওয়া দরকার নেই। সিলিকনের মধ্যে দিয়ে তার মানে একটা লাইনেই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে মোট প্রবাহ I ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু কত? মোট ভোল্টেজ কত দেখো, এদিক থেকে 50 মাইনাস ভোল্টেজটা মাইনাস করবো, সিলিকনের বাধা ভোল্টেজ 0.7, তারপরে দেখো এইখানে এসে একটা বাধা ভোল্টেজ পাচ্ছ +20, তাহলে -20 বিয়োগ হয়ে যাবে, মানে এই 20 পরিমাণ ভোল্টেজটা বিয়োগ হয়ে যাবে। তোরা আর কোনো ভোল্টেজ নেই, ডিভাইডেড বাই রোধ কত 10 কিলো ওহম, অর্থাৎ 10 × 1000 ওহম। তাহলে এটা যদি সমাধান করো তাহলে অঙ্কটা শেষ। আর অনেকে বলতে পারো ভাইয়া কেন 20টাকে আমরা বিয়োগ দিলাম, 20 এখানে যোগ হলো না কেন? ব্যাপারটা হচ্ছে যখন দুইটা ব্যাটারি এরকম মুখোমুখি থাকে, দেখো যদি দুইটা ব্যাটারি এরকম থাকে যে
ও ও কোন দিকে কারেন্ট জেনারেট করবে, ও কারেন্ট জেনারেট করবে এই দিকে, আর ও কোন দিকে কারেন্ট জেনারেট করবে এই দিকে। তখন ধরো এটা 50 এটা 20, এই দুজনকে মুখোমুখি না, তার মানে এরা একে অপরের সাথে ফাইট লাগবে। ফাইট লাগার পর জিতবে কে? এই যে ও, অবশ্যই ও জিতবে যেহেতু 50। তাহলে এই দুইটাকে মুছে, এই দুইটার মুছে তুমি জেতার পর যেটা থাকবে সেটা লিখতে পারো। এই দুইটাকে মুছে তুমি চাইলে 50 আর 20-এর মধ্যে ফাইট লেগে জেতার পর কত থাকবে? 30। এবং সেটা কোন দিকে বিদ্যুৎ দিবে? এই দিকেই, কারণ ওইটাকে তো হার মানিয়ে ফেলছে যেহেতু ওর মান ছিল কম। সো বুঝতে পারছো তো ব্যাপারটা। আর যদি এরকম থাকতো দুইটা ব্যাটারি একই দিকে, সো এইদিকে এইদিকে, তখন দুইটাকে তুমি যোগ করে দিতাম। বাট দেখো ও যেদিকে কারেন্ট জেনারেট করে ও কিন্তু তার উল্টা দিকে জেনারেট করে, তাহলে অবশ্যই 50 থেকে 20 বিয়োগ যাবে। সো বিয়োগ দিয়ে আমরা পেয়ে গেলাম মোট কারেন্টের মান। সো দেখি তো আর কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটাও খুবই সুন্দর। তো চলো এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা 60 ভোল্ট প্লাস মাইনাস। আগে ফার্স্ট অফ অল সবার আগে কাজ কি দেখা যে ডায়োডগুলো ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে। তো এই সিলিকনের পি প্রান্তের সাথে ব্যাটারির 60 ভোল্ট, এন প্রান্তের সাথে 20 ভোল্ট ফরওয়ার্ড বায়াস, জার্মেনিয়াম ফরওয়ার্ড বায়াস। তো আমাদের বলছে এখানে যে দুইটা কারেন্ট I1 I2 সেটা বের করো। তো তোমার মাথায় আসতেই পারে ভাইয়া তাহলে তো ফরওয়ার্ড বায়াস, দুইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তো চলো দেখি হয় কিনা। তো মজার ব্যাপার হচ্ছে এই সিলিকনের বিভব প্রাচীর ভোল্টেজ কত? 0.7 ভোল্ট। এটা কি বাধা? এটা কিন্তু কারেন্টকে বাধা দিচ্ছে। প্রাচীর ভোল্টেজ মানে যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে এই বাধাটা আসে। একইভাবে ওর ভিতরের ভোল্টেজ কত? 0.3 ভোল্ট। তো ভাইয়া একটা ডায়োড, এই দুইটা ডায়োড কিভাবে লাগানো? প্যারালালে লাগানো। আর আমরা কি এটা জানি না যে প্যারালালে অবশ্যই দুইটা জিনিসের বিভব পার্থক্য একই থাকতে হয়? এটা কি জানি নাকি জানি না? জানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুইটা জিনিসের বিভব পার্থক্য তো ভিন্ন, একটা 0.7 একটা 0.3। তাহলে আমাদের কি এত বছরের যে শিক্ষাটা সেটা কি ভুল? অবশ্যই না। এইখানে অবশ্যই কারেন্টটা যখন এদিক দিয়ে সৃষ্টি এখানে আসবে, কারেন্ট দেখবে কোন পথে বাধা কম, কারেন্ট কিন্তু সেই পথেই যাবে। তো কারেন্ট যখন দেখবে এইখানে বাধা 0.7 ভোল্ট আর এখানে বাধা 0.3 ভোল্ট, কারেন্ট কি অবুঝ? না, সে কিন্তু বুঝদার মানুষ, সরি বুঝদার প্রাণী, বুঝদার জিনিস। সো সে কোন দিক দিয়ে যাবে? যেদিকে বাধা নাই, সে বাধা কম সেদিক দিয়ে যাবে। তো কারেন্ট আর ওই মুখো হবে না, কারেন্ট সিম্পলি এদিক থেকে চলে যাবে। বুঝতে পারছো তো মজার ব্যাপারটা? তার মানে সিলিকন ডায়োডটা এখানে ফরওয়ার্ড বায়াসে থাকা সত্ত্বেও এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। মজা না? এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, যা কারেন্ট যাবে সব জার্মেনিয়ামের ভেতর দিয়েই চলে যাবে। তাহলে এখানে অ্যাক্টিভ ডায়োড কোনটা? জার্মেনিয়াম। বুঝছি, কারণ এখানে বাধা কম, কারেন্ট বাধাহীন পথেই যেতে পছন্দ করে। এবার আমরা অঙ্কটা করে ফেলবো। এখানে একটাই কারেন্ট I সমান I2 ইজ ইকুয়াল টু V/R। ভি কত? 60 ভোল্টেজ এদিকে দিছো আর উল্টা দিকে দিছো 20 ভোল্টেজ, তাহলে 60 থেকে 20 বিয়োগ। এরপর আবার জার্মেনিয়ামের প্রাচীর ভোল্টেজ বিয়োগ ডিভাইডেড বাই রোধ। রোধ হচ্ছে 10 কিলো ওহম, মানে 10,000 ওহম। ক্যালকুলেশন করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। সো এই ধরনের অঙ্কগুলো আশা করি তোমরা সবাই পারবা, একদম কুপিয়ে দিতে পারবা ডায়োডের এই অঙ্কগুলো। সো ডায়োডের এই অঙ্কগুলো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বারবার ভিডিওটা দেখবা যে ক্লিয়ার হয়ে গেছো। সো এবার আমরা চলে যাব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম হচ্ছে রেকটিফিকেশন। ভাই ডায়োড তো শিখলাম যে ডায়োডের মধ্যে দিয়ে কখন তড়িৎ প্রবাহিত হবে, কখন হবে না, সবই জানলাম। তো রেকটিফিকেশন জিনিসটা কি? তো রেকটিফিকেশন মানে একমুখীকরণ, এটার বাংলা হচ্ছে একমুখীকরণ। আর কোনো একটা সিগন্যালকে যখন আমরা একমুখী করি সেটা একমাত্র এই ডায়োড দিয়েই করা যায়। সো সেইটাই আমরা দেখব কিভাবে ডায়োড দিয়ে আমরা একটা এসি সিগন্যালকে ডিসিতে রূপান্তরিত করি, অর্থাৎ একমুখী করি। তার আগে আমাদের এসি এবং ডিসি সম্পর্কে আইডিয়া পেতে হবে। ক্লাস 9-10 আমরা একটু দেখেছিলাম যে এসি আর ডিসি সম্পর্কে একটু জেনেছিলাম, তাই না? তো এসি এবং ডিসি দেখতে কেমন, তো চলো দেখে নিই একটু। এই হচ্ছে দেখো এসি সিগন্যাল। একটা এসি সিগন্যাল যদি অঙ্কন করি, দেখো একটা এসি কারেন্টের যদি তোমাকে গ্রাফ অঙ্কন করতে বলি, গ্রাফটা হবে নর্মালি এরকম, অর্থাৎ সে কন্টিনিউয়াস দিক চেঞ্জ করে, তাই না? আমরা জানি সেকেন্ডে সে 50 বার দিক চেঞ্জ করে আমাদের বাসা বাড়িতে যে সকল এসি কারেন্ট আছে, এসি লাইন আছে, তাই না? তো হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। সে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, এটা মনে করো প্লাস, এটা হচ্ছে মাইনাস, মনে করো +5 ভোল্ট থেকে -5 ভোল্ট, +5 এম্পিয়ার থেকে -5 এম্পিয়ার, ভোল্ট এম্পিয়ার যা কিছু হইতে পারে। এটা এসি ভোল্টেজও হইতে পারে, এসি কারেন্টও হইতে পারে। ওকে,
তো এটাকেও বলা হয় এসি কারেন্ট, যেটা ডিরেকশন কিন্তু দুই দিকেই আছে আমরা দেখতে পাচ্ছি। আর ডিসি কারেন্টের যেই চিত্র সেটা হচ্ছে এরকম, এই যে এরকম জাস্ট একটা ডিরেকশনেই থাকতেছে ডিসি। তো আমরা রেকটিফিকেশন মানে একমুখীকরণ, অর্থাৎ ডায়োড ব্যবহার করে এই কন্টিনিউয়াস চেঞ্জিং যে এসি কারেন্ট আছে সেটাকে আমরা ডিসিতে রূপান্তর করব। সো কিভাবে করব সেটা এখন আমরা দেখব। তো চলো রেকটিফিকেশনটা আমরা জেনে নিই। তো প্রথম কথা, আমরা একটা এসি সোর্স কানেক্ট করব ডায়োডের সাথে। এই হচ্ছে আমাদের একটা ডায়োড, পিএন জাংশন ডায়োড। তো এই পিএন জাংশন ডায়োডের সাথে তোমাদের বইয়ে দেখবে এরকম চিত্র দেওয়া আছে, এরকম চিত্র দেওয়া আছে। এখানে মনে করো আমি একটা লাইট দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা লাইট। এই লাইটটা জ্বলে কি জ্বলে না সেটা দেখব। সো তোমাদের বইয়ে কিন্তু এরকম সিগন্যাল দেওয়া আছে, তোমাদের বই এই চিত্রটা দেওয়া। এটা হচ্ছে একটা, এই যে মাঝখানে দুইটা টান দিয়ে যেরকম আঁকলাম, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, যেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। মূলত স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে? স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে যা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করে সাপ্লাই করে, তাই না? এখানে আমরা বাসা বাড়িতে মনে করো 220 ভোল্ট আছে, এই 220 ভোল্টকে সে আরও কম ভোল্টে রূপান্তর করে এখানে সাপ্লাই করে। তো এটা কিন্তু একটা এসি কারেন্ট। তো এসি কারেন্টের বৈশিষ্ট্য কি? এসি ইনপুট। এখানে ইনপুট কারেন্টটা কি? এসি ইনপুট। মানে ইনপুট কারেন্ট হচ্ছে এসি কারেন্ট, এই যে এরকম দেখতে, যেটা চেহারা এরকম দেখতে, হচ্ছে ইনপুট কারেন্ট। সো এই সোর্স থেকে এই ডায়োডের মধ্যে ইনপুট কারেন্ট এটা যাচ্ছে। তো দেখো তো এখানে ভালো করে খেয়াল করতে হবে, এটাকে আমরা বলি ধনাত্মক অর্ধচক্র। কেমন অর্ধচক্র? ধনাত্মক অর্ধচক্র। আর এই অংশটাকে আমরা বলি ঋণাত্মক অর্ধচক্র। ওকে, সো দেখো এসি কারেন্টটা এমন হয়, একবার এই পাশে প্লাস হয়, এই পাশে মাইনাস হয় ধনাত্মক অর্ধচক্রের বেলায়, আবার এই পুনরায় নিম্ন অর্ধচক্রের বেলায় এই প্লাসটা হয়ে যায় প্লাস আর এই পাশটা হয়ে যায় মাইনাস। তো ব্যাপারটা কি ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে একবার এই পাশটা প্লাস হবে, মানে যদি তুমি এখানে একটা ব্যাটারি কল্পনা করো, ব্যাটারিতে একবার এই প্লাসটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ হবে, ঠিক পরের অর্ধচক্রেই এই ব্যাটারিটা উল্টায়া যায় বলতে এই পাশটা হয়ে যায় পজিটিভ, এই পাশটা হয়ে যায় পজিটিভ এবং এই পাশটা হয় নেগেটিভ। এটা হচ্ছে এসি কারেন্টের বৈশিষ্ট্য। ডিসি কারেন্ট কি? ডিসি কারেন্টের বেলায় জাস্ট ব্যাটারি যেভাবে সেভাবে, এই প্লাস প্লাস, এই পাশটা হচ্ছে মাইনাস। কিন্তু এসি কারেন্টের বেলায় এই ব্যাটারিটা কন্টিনিউয়াস রোটেট করে। সো এই প্লাস প্রথম অর্ধচক্রের বেলায় মনে করো এটা প্লাস এটা মাইনাস, তাহলে দ্বিতীয় অর্ধচক্রের বেলায় এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে এইখানে আমরা এই যে ট্রান্সফরমার দিয়ে যেই কারেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে এসি কারেন্ট। তো এসি কারেন্টের প্রথম ধনাত্মক অর্ধচক্রের বেলায় এই প্রান্তটা প্লাস হয়ে যায় আর এই প্রান্তটা হয়ে যায় মাইনাস। এই প্রান্তটা প্লাস হয় এবং এই প্রান্তটা হয়ে যায় মাইনাস। তাহলে এটা মাইনাস, এটা যখন মাইনাস এই প্রান্ত প্লাস, এটা যখন মাইনাস তখন এই প্রান্ত প্লাস। জাস্ট এটা মাথায় রাখতে হবে। এবার দেখো পিএন জাংশন ডায়োডটা যে আমরা জোড়া লাগাইছি, পিএন জাংশন ডায়োড এটা কি প্রান্ত? পি প্রান্ত, এটা এন প্রান্ত। তো প্রথম অর্ধচক্রের বেলায় এই প্রান্তটা কি? প্লাস আর এই প্রান্তটা মাইনাস। তো পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে। তার মানে এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে নাকি যাবে না? যাবে। ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে লাইটটা কি জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে। তাহলে তুমি ইনপুটে যে প্রথম অর্ধচক্রটা দিছো সেটা কি আউটপুটে পাচ্ছ নাকি পাচ্ছ না? অবশ্যই তুমি সেটা আউটপুটে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা আউটপুটটা পাশাপাশি আঁকবো। গেল। এবার দ্বিতীয় অর্ধচক্র। দ্বিতীয় অর্ধচক্রের বেলায় দ্বিতীয় অর্ধচক্রটা অবশ্যই রিভার্স, উল্টা দিকে দিবে। উল্টা দিকে দেওয়ার ফলে এই প্রান্তটা হয়ে যাবে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এই প্রান্তটা হয়ে যাবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তো দেখো তো এখন এই পি এর সাথে ব্যাটারির কোন প্রান্ত যুক্ত? নেগেটিভ প্রান্ত। এন এর সাথে ব্যাটারির কোন প্রান্ত যুক্ত? পজিটিভ প্রান্ত। তাহলে দ্বিতীয় অর্ধচক্রের বেলায় এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে? রিভার্স বায়াসে আছে। তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না এবং আমাদের এই যে বাতিটা, এই বাতিটাও জ্বলবে না। তাহলে দ্বিতীয় অর্ধচক্রটা কি তুমি আউটপুটে পাবা? না, তুমি দ্বিতীয় অর্ধচক্রটা আউটপুটে পাবা না। এই হচ্ছে দ্বিতীয় অর্ধচক্র, তুমি আউটপুটে পাইলা না। এবার আবার তৃতীয় অর্ধচক্রের বেলায় এই প্রান্ত হয়ে যাবে পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, ফরওয়ার্ড বায়াস, লাইটটা জ্বলবে এবং এই তৃতীয় অর্ধচক্রটা তুমি আউটপুটে পাবা। আবার চতুর্থ অর্ধচক্র আউটপুটে পাবা না, আবার পঞ্চমটা পাবা, ষষ্ঠটা পাবা না। সো এইটা হচ্ছে তোমার আউটপুট সিগন্যাল এবং এটা হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল। তো এই এসি ইনপুটের সাথে আউটপুটের তফাৎটা কি? এসি ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি উভয় পাশেই বিরাজ করছে, বাট এটা জাস্ট একমুখী হয়ে গেল। দেখো এটা একমুখী হয়ে গেল, একটা ডিরেকশনও হয়ে গেল, জাস্ট আপার সাইড। নিচে কিন্তু কোনো এটার ওয়েভ আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা একমুখী হয়ে গেল। এই যে সিস্টেমটা, যেখানে আমরা একটা ওয়েভকে, আমরা একটা এসি সিগন্যালের ওয়েভকে একমুখী করলাম, এটাকেই বলা হয় রেকটিফিকেশন।
কিন্তু তুমি কি ফুল ওয়েভকে একমুখী করতে পেরেছো? তুমি কি ফুল ওয়েভকে রেকটিফাই করতে পেরেছো? না, তুমি একটা ফুল ওয়েভের অর্ধেক ওয়েভকে রেকটিফাই করতে পারছো। চিন্তা করো, যদি এই হচ্ছে একটা ফুল ওয়েভ, এতটুকুর মধ্যে তুমি রেকটিফাই করছো কতটুকু? অর্ধেকটা। এই যে কারণে এই ধরনের রেকটিফিকেশনকে আমরা বলি হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশন, দ্যাটস ইট, হাফ ওয়েভ রেকটিফিকেশন। ওকে, সো হাফ ওয়েভ রেকটিফিকেশনটা কি? আমরা একটা ডায়োডকে ট্রান্সফরমারের সাথে কানেক্ট করে দিব। তো ট্রান্সফরমারে কন্টিনিউয়াস এসি ভোল্টেজ প্রদান করে, যেখানে একবার উপরে প্রথম অর্ধচক্রের বেলায় উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তো আবার দ্বিতীয় অর্ধচক্রের বেলায় উপরের প্রান্ত হয়ে যায় নেগেটিভ এবং নিচের প্রান্ত হয়ে যায় পজিটিভ। সো যখন প্রথম অর্ধচক্রে ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে আসে তখন তড়িৎ প্রবাহিত হয় এবং আমরা আউটপুটের ধনাত্মক অর্ধচক্রটা পাই। তো ঋণাত্মক অর্ধচক্রের বেলায় যখন আমার ব্যাটারির প্রান্ত উল্টিয়ে যায় তখন ডায়োডটা রিভার্স বায়াস প্রাপ্ত হয়, তখন আমরা আউটপুটে ঋণাত্মক অর্ধচক্রটা পাই না। একইভাবে তৃতীয় অর্ধচক্র পাওয়া যায়, চতুর্থ অর্ধচক্র পাওয়া যায় না। এভাবে ইনপুটে একটি পূর্ণ ওয়েভের হাফ ওয়েভ আমরা আউটপুটে পাই। এই কারণে এই ধরনের রেকটিফিকেশনকে আমরা বলবো হাফ ওয়েভ রেকটিফিকেশন। সো এখন এই ধরনের রেকটিফিকেশন আমাদের লস অনেক, কারণ তুমি একটা পূর্ণ সিগন্যালের হাফ সিগন্যালকে রেকটিফাই করতে পারতেছো, বাট তোমার তো দরকার ওয়েস্ট না হোক। যত কম ওয়েস্ট হয় তত তোমার জন্য ভালো, তত তোমার যন্ত্রের জন্য ভালো। এই কারণে ফুল ওয়েভটাকে রেকটিফাই করার জন্য আমরা একটা সিস্টেম তৈরি করি, সেটার নাম হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। ওকে, হাফ ওয়েভ রেকটিফিকেশন বলা হয়েছে, ফুল ওয়েভ রেকটিফিকেশন, এরপর ব্রিজ রেকটিফায়ার। ওকে, সো ফুল ওয়েভ রেকটিফিকেশন কিভাবে করবা? মানে তুমি তো একটা ওয়েভের অর্ধেকটাকে একমুখী করছো, তাহলে একটা ফুল ওয়েভকে কিভাবে একমুখী করবা? এই ঘটনার নামই হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। সেইটা করার জন্য আর কিছুই না, দুইটা ডায়োড লাগাইতে হবে। এই হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো এইখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে এসি সোর্স। তো আমরা এখানে একটা ডায়োড লাগাই দিব এবং এইখানে লাইটটা লাগাবো। এবার আমরা মনে করো লাইটটা লাগাইলাম এইখানে, এই হচ্ছে বাতি। ওকে, সো সিস্টেম তোমার এমনভাবেই দিতে হবে। এখানে আরেকটা ডায়োড, দুইটা ডায়োড আমরা দিয়ে দিলাম। এবার আমরা দেখি ফুল ওয়েভ রেকটিফাই হয় নাকি হয় না। তো হচ্ছে আমাদের একটা ফুল ওয়েভ। তো এটা হচ্ছে ইনপুট, এটা কি আমাদের ইনপুট। তোমাদের পরীক্ষার হলে এই চিত্রটা আঁকতে হবে, ইনপুট এবং আউটপুট লিখে এই চিত্রটা এঁকে তুমি যদি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করে দাও, টিচার কোনোদিন দেখবে না যে তুমি কি লিখছো, জাস্ট চিত্রটা দেখবে আর তোমার একটু ভাষাটা ব্যাখ্যা করে দিবা। এটা হচ্ছে ডায়োড D1, এটা মনে করো ডায়োড D2। তো দেখো প্রথম কথা, তো যখন তুমি এসি সোর্স, এসি ভোল্টেজ সোর্স লাগাইছো তখন একবার এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত নেগেটিভ, ঠিক পরবর্তী অর্ধচক্রের বেলায় এইটা নেগেটিভ এটা পজিটিভ হবে। তো প্রথম অর্ধচক্র চিন্তা করো, তো প্রথম অর্ধচক্রে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এই যে ডায়োডের পি প্রান্ত পজিটিভের সাথে, এন প্রান্ত দেখো তো ঘুরে ফিরে নেগেটিভের সাথে, তাহলে এটা কি ফরওয়ার্ড ব্যাস। আমি এখানে আরেকটা ডায়োড আছে না, এখানে কি আরেকটা ডায়োড আছে না, এখানে আমাদের আরও একটা ডায়োড আছে, এই হচ্ছে আরেকটা ডায়োড। এবার দেখি এটা কি অবস্থা আছে। প্রথম অর্ধচক্রে এই প্রান্ত প্লাস এটা মাইনাস, তাহলে এই ডায়োডটার পি প্রান্ত মাইনাসের সাথে এন প্রান্ত প্লাসের সাথে, তাহলে এই ডায়োডটা আছে রিভার্স বায়াসে, বুঝছো তো। তাহলে এটা কেমন বায়াস আছে? রিভার্স বায়াসে, রিভার্স। আর এইটা কেমন ডায়োড আছে? এই ডায়োডটা কীভাবে আছে? ফরওয়ার্ড, FB। তাহলে বলো প্রবাহ কোনটার মধ্যে দিয়ে যাবে? প্রবাহ কিন্তু এইটার মধ্যে দিয়ে যাবে না, প্রবাহ যাবে এই D1 ডায়োডটার মধ্যে দিয়ে, তাই না? তো প্রবাহ এই D1 ডায়োডটার মধ্যে দিয়ে এই যে এইভাবে যাবে, দেখো পুই 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 করে এটার মধ্যে দিয়ে পুই 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 করে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। কিরে ভেঙে গেল কেন? দেখো কোথায় গেল? আচ্ছা, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং কারেন্টটা এইখানে এসে এটার ভিতর দিয়ে তো আর কারেন্ট যাবে না, এদিক থেকে যে এই লাইটটাকে জ্বালিয়ে দিয়ে এদিকে চলে যাবে, শেষ, প্রথম অর্ধচক্র শেষ। তাহলে আউটপুটে তুমি কি পাইলা? প্রথম অর্ধচক্রটা পাইলা, আউটপুটে তুমি প্রথম অর্ধচক্রটা পাইয়া গেলা। এই হচ্ছে প্রথম অর্ধচক্র তুমি আউটপুটে পাইছো, গেল। এবার দ্বিতীয় অর্ধচক্র, দ্বিতীয় অর্ধচক্রের বেলায় এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস, তাহলে এইটা এই যে দেখো এইটা রিভার্স বায়াসে চলে যাবে, এটা ফরওয়ার্ড বায়াসে, কারণ এটা পি এর সাথে প্লাস এন এর সাথে মাইনাস, তাহলে এটা ফরওয়ার্ডে চলে আসলো। তাহলে এইটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ যাবে না, বাট এটার মধ্যে দিয়ে তড়িৎ যাবে 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 যাবে, এই লাইনে তড়িৎ যাবেই না, এদিকে যাবে, লাইটটাকে জ্বালায় দিয়ে এইখানে কারেন্টটা শেষ হবে। তার মানে তুমি দ্বিতীয় অর্ধচক্রের বেলা লাইটটা জ্বললো নাকি জ্বললো না? জ্বললো, কিন্তু দেখো কারেন্টের দিক কি চেঞ্জ হয়েছে? হয় নাই। এর আগের বার প্রথম অর্ধচক্রে কারেন্ট কি এদিক দিয়ে গেছে। একইভাবে
দ্বিতীয়বারও কারেন্ট কি ঠিক এই লাইন দিয়ে গেছে, তাহলে কারেন্টের দিকটা তো একই আছে, তাহলে দ্বিতীয় অর্ধচক্রটাও তুমি পাইলা বাট একই দিকে পাইলা, বুঝছো তো। এবার তৃতীয় অর্ধচক্র, তৃতীয় অর্ধচক্রের বেলায় এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস, সো এটার মধ্যে কারেন্ট যাবে, যে আবার একই দিক থেকে লাইটটাকে জ্বালাবে, তাহলে এটাও আউটপুটে এটাই পাবা। চতুর্থটার বেলায় এটাই পাবা। সো আলটিমেটলি এইখানে দেখো তো ফুল ওয়েভটা একমুখী হয়ে যাচ্ছে, রেকটিফাই হয়ে যাচ্ছে। এই কারণে এই ধরনের রেকটিফিকেশনকে আমরা বলবো ফুল ওয়েভ রেকটিফিকেশন। এখানে আমরা দুইটা ডায়োড ব্যবহার করেই আমরা একটা ফুল ওয়েভকে রেকটিফাই করে ফেলতে পারি। ওকে, সো সবচেয়ে বহুল পরিচিত যেই প্রশ্নটা আসে, তোমাকে বলবে ব্রিজ রেকটিফায়ার ব্যাখ্যা করতে। ব্রিজ রেকটিফায়ার কি? চারটা ডায়োডকে আমরা কানেক্ট করে ব্রিজের মতো দেখতে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করি, যেটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। তো এই ব্রিজ রেকটিফায়ারে তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা, এখানে ভি ইনপুট, এটা হচ্ছে একটা এসি সোর্স। এসি সোর্সের কাজ হচ্ছে একবার এখানে প্লাস বানানো, এখানে মাইনাস, আবার এখানে মাইনাস, এখানে প্লাস। সো এটা হচ্ছে এসি সোর্সের কাজ। হাফ ওয়েভের বেলায় উপরে প্লাস নিচে মাইনাস, আবার পরবর্তী হাফ ওয়েভের বেলায় তার উল্টাটা হয়। তো এখানে দেখো এসি সোর্সের সাথে আমরা চারটা ডায়োড কিভাবে কানেক্ট করেছি। একটা ডায়োড, এই যে দুইটা ডায়োড এভাবে, মানে এইভাবে দুইটা ডায়োড, এই যে এইভাবে দুইটা ডায়োড দেখতে পাচ্ছ, আবার এইভাবে দুইটা ডায়োড কানেক্ট করা। তো এই চিত্রটা সবার আঁকা জানতে হবে, খুব সহজ, অনেক সহজ একটা চিত্র। তো এখানে চারটা ডায়োড আমরা দেখতে পাচ্ছি। এই চারটা ডায়োডের এই ঠিক দুইটা মিডল পয়েন্ট থেকে আমরা একটা লাইন টানছি, যে লাইনের মধ্যে একটা রেসিস্ট্যান্স আছে। তোমরা চিন্তা করতে পারো এই রেসিস্ট্যান্স একটা লাইট চিন্তা করতে পারো, হ্যাঁ, লাইট, ফ্যান ইত্যাদি চিন্তা করতে পারো। এবং দেখো এই রেসিস্ট্যান্সের আরেকটা প্রান্ত এখানে কানেক্টেড, এবং এই পয়েন্ট থেকে ব্যাটারির আরেক প্রান্তে আমাদের লাইনটা ঢুকে গেছে। এবার আমরা এটাতে কিভাবে ব্রিজ রেকটিফায়ার কাজ করে সেটা দেখব। সো ব্যাটারির যখন আমরা এসি সোর্স দিলাম, তখন প্রথম অর্ধচক্রে উপরের প্রান্ত প্লাস, নিচের প্রান্ত মাইনাস। তো এটা যদি প্লাস হয়, এই ডায়োডটা ফার্স্ট অফ অল প্রত্যেকটা ডায়োডের দিকে তাকাবো, ডায়োডগুলো কিভাবে থাকে। তো চিন্তা করতে হবে যে ব্যাটারির এখন কোন প্রান্ত প্লাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। তো প্লাস, এবার দেখো এখানে আসলাম, প্লাসের সাথে নেগেটিভ, এই যে দেখো এই ডায়োডের নেগেটিভ প্রান্তটা কিন্তু প্লাসের সাথে, তার মানে এটা রিভার্স বায়াস, এটা দিয়ে কারেন্ট যাবে না, শেষ, ওটা বাদ। আবার দেখো এই ডায়োডের পিছন সাইডটা কিন্তু প্লাসের সাথে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস, এটা দিয়ে কারেন্ট যাবে। তো কারেন্ট এভাবে যাচ্ছে, পই করে এখানে আসলো, এদিকে কারেন্ট না গিয়ে এদিকে চলে যাবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে এখানে আসলো। এখানে আসার পর কারেন্ট কয়টা পথ পাইতেছে? দুইটা, একটা দুইটা। বাট মজার ব্যাপার হচ্ছে এটা কি আবার রিভার্স বায়াস না? দেখো তো এটা কেমন প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, এই এন প্রান্তটা পজিটিভের সাথে লাগানো, সো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তাহলে কারেন্টটার ডিরেকশন যদি আমি আবারও দেখাই, এই দেখো কারেন্ট এদিকে, এই যেদিকে যাচ্ছে, এখানে আসলো, ওই এটার ভিতর দিয়ে যাবে না, এটা ফরওয়ার্ডে পাবে, মানে D1টাকে ফরওয়ার্ডে পাবে, এদিক দিয়ে চলে যাবে। D4 আবার কি রিভার্সে পাবে, এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে চলে যেয়ে এই রোডটাকে, বা এখানে লাইট থাকলে লাইটটাকে জ্বালিয়ে সেই দিক থেকে ঢুকে এদিকে যাবে, এখানে আসবে। আচ্ছা বল, এটা তো রিভার্সে ছিল, এটার মধ্যে দিয়ে তো যাবে না। এবার দেখো এটা ফরওয়ার্ড, দেখো ব্যাটারির এটা হচ্ছে পি প্রান্ত, পি এর সাথে ব্যাটারির পজিটিভ, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ, তার মানে কারেন্ট ঠিক এটার ভিতর দিয়ে গিয়ে এখান থেকে এই প্রান্ত দিয়ে হলুদ পয়েন্ট দিয়ে এখানে ঢুকবে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে সহজ হিসাব, আমরা যদি এটা ব্যাখ্যা করি, নিজেদের মতো করে ব্যাখ্যা করতে চাই, তাহলে কেমনে ব্যাখ্যা করব? প্রথম কথা, খুব সুন্দর করে বলো, আমার হাতের দিকে তাকাবা আর ব্যাখ্যাটা ভালো করে শুনবা। তো যখন আমাদের ধনাত্মক অর্ধচক্রের বেলায় এই প্রান্তটা পজিটিভ, এটার নাম দিবা এ প্রান্ত, এটার নাম দিবা বি প্রান্ত, এ প্রান্ত পজিটিভ হয়, বি প্রান্ত নেগেটিভ হয়, তখন D1 এবং D2 এই দুইটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে, D3 এবং D4 রিভার্স বায়াসে থাকে। তখন এই D3 এবং D4 দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। সো প্রবাহটা এই বিন্দুতে এসে D1 দিয়ে চলে গিয়ে রোধের ভেতর দিয়ে প্রবাহ হয়ে D2-র মধ্যে দিয়ে চলে গিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। তাহলে আমরা ইনপুটের এসি ইনপুট আমরা আউটপুটে ধনাত্মক অর্ধচক্রটা পাবো। ইনপুটের এসি ইনপুটের ধনাত্মক অর্ধচক্রটা আমরা আউটপুটে পাইলাম। এবার ঋণাত্মক অর্ধচক্রের পালা। ঋণাত্মক অর্ধচক্রে কি ঘটনা ঘটবে বলো তো দেখি। ঋণাত্মক অর্ধচক্রের বেলায় বি পয়েন্টটা হয়ে যাবে প্লাস এবং এ পয়েন্টটা হয়ে যাবে মাইনাস। এবার দেখো এটা যদি প্লাস হয়, আমাদের পূর্বের D1 আর D2 ডায়োডটা অ্যাক্টিভ ছিল, এখন D1 ডায়োডটার সাথে নেগেটিভ প্রান্ত, তার মানে এটা অ্যাক্টিভ না। D2 ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির
দেখো এই যে D2 ডায়োডের পিছন দিয়ে টানো, এই যে টানো টানো টানো, নেগেটিভ প্রান্ত, তার মানে D2 অ্যাক্টিভ না। কিন্তু এবার দেখো D3 ডায়োডের পেছনের পয়েন্টটা একটু টানো, পিছনে বর্ধিত করো, দেখো বর্ধিত করলেই তুমি কি পাবা, এই যে বর্ধিত করলেই তুমি পাবা সে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। আর D4 ডায়োডটাও কি পজিটিভের সাথে যুক্ত, পি প্রান্ত পজিটিভের সাথে যুক্ত, পি প্রান্ত পজিটিভের সাথে যুক্ত, এন প্রান্ত নেগেটিভের সাথে, এন প্রান্ত নেগেটিভের সাথে। তাহলে এখন অ্যাক্টিভ ডায়োড কারা? এখন অ্যাক্টিভ ডায়োড হচ্ছে D3 এবং D4, D3 এবং D4। তো আমি আবারও বলছি, ঋণাত্মক অর্ধচক্রের বেলায় বি প্রান্ত পজিটিভ, এ প্রান্ত নেগেটিভ, তো তখন D1 আর D2 রিভার্স বায়াসে থাকে, সো তারা নন অ্যাক্টিভ হয়ে যায়। আর D3 D4 ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে তারা অ্যাক্টিভ হয়ে যায়। এবার প্রবাহটা খুব সুন্দর করে D4 এর মধ্যে দিয়ে যে রোডটা, দেখো তো এখানে যাওয়ার পর প্রবাহটা এখানে আসলো, আসার পর কি এটার ভিতর যেতে পারবে? না, পারবে না। প্রবাহ ঠিক আবার আগের মতো একই ডিরেকশনে যাবে, একই ডিরেকশনে গিয়ে রোডটাকে জ্বালিয়ে দিয়ে আবারও সে ব্যাটারির নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। সো প্রবাহের ডিরেকশন দেখো সবসময় এই দিকেই, তোমার কারেন্ট যেদিক থেকেই আসুক না কেন, এই প্রবাহের ডিরেকশন এমনভাবে সেট করেছি সবসময় রোধের মধ্যে একটা দিক থেকেই প্রবেশ করছে। তাহলে আমরা ঋণাত্মক অর্ধচক্রটাও আমরা একই ডিরেকশনে পেলাম, এই কারণে এটা উল্টে গেল। একইভাবে তৃতীয় সাইকেল রিপিট হবে, চতুর্থবার রিপিট হবে। সো এটা বারবার বলে দিলেই তোমার কাজ শেষ। জাস্ট চিত্রটা আঁকবা, ইনপুট আউটপুটের এটা আঁকবা, আঁকার পর তুমি জাস্ট তোমার কথা, তোমার বাংলা ভাষা যেভাবে গুছানো সেভাবে ব্যাখ্যা করে দিলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে। সো এই যে রেকটিফায়ারটা, যেটাকে ব্রিজের মতো দেখা যায়, এটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। তো আশা করি তোমরা এই পুরো টপিকটা ভালো করে বুঝেছ। তোমাদের কাজ হচ্ছে এখনই এই রেকটিফিকেশন প্রসেসটা চিত্র এঁকে নিজের মতো করে খাতায় লিখে ফেলা। তো ট্রানজিস্টর কথাটি কিন্তু এসেছে ট্রান্সফার রেজিস্টার এই কথাটাই থেকে। সো প্রথমত তোমাদেরকে একটু ব্যবহার সম্পর্কে জানিয়ে নিই। তোমরা মাইক্রোফোনে গান শোনো, তাই না? তো এই মনে করো একটা মাইক, এই মাইকে একজন সঙ্গীত শিল্পী গান গাচ্ছে। তো এই মাইক থেকে দুইটা তার আমি বের করে ফেললাম। তো কখনোই আমি যদি মাইকে শুধু মাইকে কথা বলি, সেটাকে যদি আমি মানে মাইক্রোফোনে কথা বলি, কিন্তু সেটাকে যদি আমি বড় কোনো লাউড স্পিকারে কানেকশন না দিই, তাহলে কিন্তু তুমি আমার এই কথাটা অনেক মানে হচ্ছে লাউডলি শুনবা না। তো দেখো এই যে লাউড স্পিকার, এই লাউড স্পিকারে অবশ্যই কি থাকে? ম্যাগনেট থাকে। তোমরা জীবন খুলছো কিনা জানি না, এখানে কি থাকে ভাই? চুম্বক থাকে, তাই না? তো ভাইয়া এই লাউড স্পিকার এবং এই মাইক্রোফোন এর মাঝে এমন কোনো একটা যন্ত্র আছে, যেই যন্ত্রটা তোমার মুখের আওয়াজ বা ভয়েসটাকে, এই যে ভয়েসটা যখন এই মাইক্রোফোনে আসে, সেটা একটা প্রবাহে রূপান্তর হয়, অর্থাৎ সেটা একটা এসি সিগন্যালে রূপান্তর হয়। তো এই এসি সিগন্যালটা কিন্তু খুবই ছোট। তো মাঝখানে এমন একটা যন্ত্রাংশ আছে যেটা এই এসি সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে বা বিবর্ধিত করে এই সাউন্ড বক্সে তোমাকে অনেক লাউডলি শোনায়, তাই না? দেখো যদি তুমি বলো সারে গা মা পা, যদি এরকম হয় সিগন্যালটা, সেটা কিন্তু আউটপুটে বা তুমি যেটা শুনতেছো সেটা কিন্তু এত ছোট না, সেটা সেম সিগন্যালটার একটা বিবর্ধিত ভার্সন। সো তোমার মনে কি কখনো প্রশ্ন আসে না যে এইখানে এই কাজটা আসলে করে কে? এই মাইকগুলো বা এখানে যে ম্যাগনেট, সেই ম্যাগনেটগুলো না, এখানে ম্যাগনেটের পর্দাকে কাঁপায় কে? কাঁপানোর জন্য যেই মেকানিজমটা দরকার সেটা কে করে? সেটা যেটা করে তার নামই হচ্ছে ট্রানজিস্টর। অর্থাৎ এইখানে তুমি যেই সাউন্ডটা দিচ্ছ, সেই সাউন্ডটা কন্টিনিউয়াস এসি সিগন্যালে রূপান্তর করার মাধ্যমে ওই সিগন্যালটাকে আবার অ্যাম্প্লিফাই মানে বড় করে লাউড স্পিকারে তোমাকে লাউডলি শোনায় আসলে কে? এই ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টরটা কিন্তু এই লাউড স্পিকারের ভেতরেই থাকে। তো পূর্বে দেখবা লাউড স্পিকারগুলো অনেক বড় বড় হইতো, ডে বাই ডে লাউড স্পিকার কিন্তু ছোট হয়ে আসতেছে, জাস্ট ফর দিস ইউজ অফ ট্রানজিস্টরের সাইজও ছোট। তো যত ডে বাই ডে মানে মডার্ন যুগে যতই আমরা আগাচ্ছি, ততই কিন্তু ডিভাইস ছোট হয়ে আসতেছে। এর একটাই কারণ, এখন কিন্তু আমাদের আগের মতো বড় বড় লাউড স্পিকার দরকার হয় না, ছোট সাউন্ড বক্সে আমরা কিন্তু অনেক সাউন্ড পাই বিকজ অফ দিস ট্রানজিস্টর। তো বুঝতেই পারছো এই ট্রানজিস্টরের মেকানিজম তো আমাদের জানতেই হবে। এবং একই সাথে তোমার ইলেকট্রনিক সুইচ হিসেবেও ট্রানজিস্টর ইউজ করা হয়। ইলেকট্রনিক সুইচ কি? ধরো কোনো একটা জায়গায়, কোনো একটা ফ্যাক্টরিতে তুমি অ্যাট এ টাইম মনে করো লক্ষাধিক, মনে করো 1 সেকেন্ড পর পর 1 লক্ষটা বাতি নিববে। তো এটা কি তুমি একটা করে সুইচ দিয়ে বন্ধ করবা?
এত এমপ্লয়ি কি তোমার আছে? জাস্ট সুইচ বন্ধ করার জন্যই তো তোমার অনেক এমপ্লয়ি লাগবে। তো ওই জায়গাটায় আমরা যদি ট্রানজিস্টর ব্যবহার করি এবং সেটাকে সুইচ হিসেবে ব্যবহার করা যায়, কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা যায় সেটা তো জানবো। তো সেটাকে যদি সুইচ হিসেবে ব্যবহার করতে পারো, তুমি জাস্ট সেটাকে প্রোগ্রামিং সেট করে দিবা যে অটোমেটিক সে জ্বলবে, অটোমেটিক সে নিববে। সো ওইভাবেই আমাদের ট্রানজিস্টরটা কাজ করবে। সো বুঝতেই পারতেছো, ট্রানজিস্টরকে আমরা অ্যাম্প্লিফায়ার অর্থাৎ বিবর্ধক, যে আমার সাউন্ডটাকে বিবর্ধিত করে, যে কোনো সিগন্যালকে বিবর্ধিত করে, এবং একই সাথে ট্রানজিস্টরকে আমরা সুইচ, যেটাকে বলি আমরা মানে হচ্ছে অটোমেটিক সুইচ, সেই সুইচ হিসেবেও ব্যবহার করতে পারি। সো কিভাবে কি ব্যবহার করা যায় তা তো আমরা জানবই। তার আগে জানতে হবে ট্রানজিস্টর আসলে কিভাবে তৈরি করা হয়, ট্রানজিস্টরে কোন কোন সেমিকন্ডাক্টর কিভাবে ইউজ করা হয়, ট্রানজিস্টরকে আমরা কিভাবে ডোপিং করি, ইত্যাদি ইত্যাদি। সো পিএন জাংশন ডায়োড জানা মানেই কিন্তু ট্রানজিস্টরের অনেকখানি বেসিক ক্লিয়ার হয়ে যাওয়া। তো চলো ট্রানজিস্টরের প্রথমত গঠন সম্পর্কে আমরা জেনে নিই। ট্রানজিস্টরের গঠনটা কেমন হয়? আমরা যদি একটা পিএন জাংশন ডায়োড চিন্তা করি, এটা হচ্ছে পি প্রান্ত, এটা এন প্রান্ত, এবং আরও একটি পিএন জাংশন ডায়োড চিন্তা করলাম, পি প্রান্ত এন প্রান্ত। সো দুইটা পিএন জাংশন ডায়োডকে আমরা যদি জোড়া লাগায়া দিই তাহলে কিন্তু আমরা একটা ট্রানজিস্টর পেয়ে যাব। তো কিভাবে? খেয়াল করো, আমরা যদি এই পিএন জাংশন ডায়োডের সাথে এটাকে জোড়া লাগাই তাহলে কেমন দেখা যাবে দেখো তো। এটা হবে পি প্রান্ত, এটা হবে এন প্রান্ত, এটা হবে এন প্রান্ত, এবং এটা হবে পি প্রান্ত। তাহলে এখানে কয়টা পিএন জাংশন ডায়োড আছে? দুইটা। আর দুইটা পিএন জাংশন ডায়োড যখন তুমি জোড়া লাগাই দিলা তখন একটা ট্রানজিস্টর উৎপন্ন হবে। সো মাঝখানেটা কি হয়ে গেল? এন প্রান্ত, এটা পি, এটা পি। তার মানে মোটামুটি বলতে গেলে এরকম পি এন পি। এই হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টরের নর্মাল গঠন। তো ট্রানজিস্টর কিভাবে গঠন করব? পরপর দুইটা পিএন জাংশন ডায়োডকে একটা যদি আমরা যদি জয়েন করে দিই তাহলে পিএনপি যেটা পাইলাম এটা একটা ট্রানজিস্টর হইতে পারে, অথবা আরেকটা ট্রানজিস্টর এমন হইতে পারে যে তুমি এন প্রান্ত দুইটাকে দুই পাশে রেখে পি প্রান্তটাকে মাঝখানে রাখলা, তাহলে সেটা হয়ে যাবে এনপিএন ট্রানজিস্টর, তাই না? তাহলে ট্রানজিস্টর আসলে কয় ধরনের হওয়া সম্ভব? দুই ধরনের। একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, যেখানে আমরা দুইটা পি প্রান্তকে দুই পাশে রেখে মাঝখানে এন প্রান্তকে নিয়ে আসবো, সেটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর। আর আরেকটা ট্রানজিস্টর হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, যেখানে দুই পাশে আমরা এন প্রান্তকে রেখে মাঝখানে পি প্রান্তকে নিয়ে আসবো। তো এবার এই ট্রানজিস্টর গঠনের জন্য তাহলে কি করা যায়? আমরা দুইটা ডায়োডকে মিশাইতে পারি, অথবা আরও একটা ঘটনা ঘটানো যাবে, সেটা হচ্ছে আমরা একটা সিলিকন সেমিকন্ডাক্টর নিব এবং সেইখানে ক্রমান্বয়ে দুই পাশে একই ধরনের ডোপিং করব এবং মাঝখানে ভিন্ন ধরনের ডোপিং করব। অর্থাৎ ধরো একটা সেমিকন্ডাক্টর নিলাম, সেমিকন্ডাক্টর ক্যালাস, দুই পাশে আমরা একই ধরনের ডোপিং করব। তার মানে দুই পাশে যদি হয় পি টাইপ তাহলে মাঝখানে হয়ে যাবে আমাদের সেটা হবে আমাদের এন টাইপ। তাহলে এই যে একটা জিনিস পাইলাম এটাই হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। আর যদি ঠিক উল্টাটা করতাম, যে দুই পাশে আমরা এন দিতাম আর মাঝখানে যদি একটা অংশ থাকতো যেখানে আমরা পজিটিভ পি প্রান্তে রূপান্তর করেছি, তাহলে এটা হয়তো এনপিএন ট্রানজিস্টর। এখন এই ট্রানজিস্টরে তাহলে কয়টা অংশ? তিনটা, পিএনপি, এনপিএন, তাহলে বুঝতেই পারতেছি তিনটা অংশ। তো এই অংশগুলোকে যথাক্রমে কি বলা হয় সেটা সম্পর্কে আগে জেনে নিই। তো প্রথম কথা, এই অংশটা মানে একটা অংশকে বলা হয় এমিটার। কি বলে ভাই? এমিটার। সবাই লিখবা এমিটার। এমিটার মানে কি? যে এমিট করে, এমিট বা নিঃসরণ করে। মাঝখানের অংশটাকে বলা হয় বেস, এবং অপর পাশের অংশটাকে বলা হয় কালেক্টর, যে কালেক্ট করে, কালেক্টর, সংগ্রাহক। এমিটার মানে নিঃসারক, বেস মানে পিঠ, আর কালেক্টর মানে হচ্ছে সংগ্রাহক। এনপিএন ট্রানজিস্টরও সেম টু সেম কথাই প্রযোজ্য। একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর। এবার তোমার যেমন খুশি তেমন সাইজ নিলে চলবে না, তোমার কয়েকটা নিয়ম মেনে চলতে হবে ট্রানজিস্টর বানানোর জন্য। সেই নিয়মগুলো একটু জেনে নাও। এমিটার, বেস এবং কালেক্টর, তিনটা অংশ নিয়ে একটা ট্রানজিস্টর গঠিত। তো এই যে আমি কনস্ট্রাকশনটা এখানে লিখে দিচ্ছি, এই যে এমিটার, এই যে বেস, এবং এই হচ্ছে আমাদের কালেক্টর। তো এখানে তিনটা জিনিস আছে, এমিটার, বেস, কালেক্টর, এবং তিনটা জিনিসে আমরা দুইটা জিনিস মেনটেন করব। সেটা হচ্ছে এই যে এমিটারের কিভাবে ডোপিং করব, এমিটার, বেস, কালেক্টরের ডোপিং কিভাবে করব। ডোপিং মানে কি? ভেজাল মেশানো। এবং এদের সাইজ কেমন হবে, এই দুইটা জিনিস একটু ক্লিয়ার হইতে হবে। ওকে, সো রেডি। প্রথম কথা, এমিটারে ডোপিং করতে হবে সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম ডোপিং করতে হবে, ম্যাক্সিমাম। মানে এমিটারে ডোপিং হইতে হবে কালেক্টর এবং বেজের চেয়ে বেশি। এমিটারের ডোপিং হইতে হবে ম্যাক্সিমাম। এটার ডোপিং হইতে হবে কেমন ভাইয়া? সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম। অর্থাৎ এমিটারে সবচেয়ে বেশি পরিমাণে ভেজাল তোমার মিশাইতে হবে। বেজের ডোপিং হইতে হবে মিনিমাম, একদম মিনিমাম।
মানে বেজের ডোপিং হইতে হবে সবচেয়ে কম, অর্থাৎ সবচেয়ে কম পরিমাণে ভেজাল তোমার এখানে মিশাইতে হবে। আর কালেক্টরের ডোপিং হইতে হবে এমিটারের চেয়ে কম কিন্তু বেজের চেয়ে বেশি, অর্থাৎ কালেক্টরের ডোপিং হবে এমিটারের চেয়ে কম কিন্তু বেজের চেয়ে বেশি, তাহলে মডারেট ডোপিং করতে হবে। তো ব্যাপারটা আবারও বলতেছি, তিনটা অংশে ভাগ থাকবে, এমিটার, বেস, কালেক্টর। এমিটারের কাজকে নিঃসরণ করা, এই কারণে ওকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করতে হবে। বেস কি, বেস হচ্ছে মাঝখানে থাকে, সেটাকে সবচেয়ে কম ভেজাল দিয়ে ডোপিং করতে হবে। আর কালেক্টরকে এমনভাবে ডোপিং করতে হবে যেন এমিটারের চেয়ে বেশি না হয় আবার বেজের চেয়ে কম না হয়, অর্থাৎ মডারেট। এগুলো ডোপিং সিস্টেম। এবার আসি সাইজ। এমিটারের সাইজটা কেমন হবে? এমিটারের সাইজ হবে কালেক্টরের চেয়ে ছোট কিন্তু বেজের চেয়ে বড়। এমিটারের যে সাইজটা হবে এটা কালেক্টরের চেয়ে ছোট হবে, তাহলে এমিটারের সাইজ হবে কালেক্টরের চেয়ে ছোট কিন্তু বেজের চেয়ে বেশি। এটা হচ্ছে এমিটারের সাইজ। আর বেজের সাইজ সবচেয়ে পাতলা, সবচেয়ে থিন। বেজের সাইজ হবে পাতলা বা থিন, একদম ছোট, যতটুকু ছোট পারা যায়। আর কালেক্টরের সাইজ হবে সবচেয়ে বড়, মানে ম্যাক্সিমাম হবে কালেক্টরের সাইজ। তো এই ব্যাপারগুলো তোমার আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এটা তুমি চিত্র আঁকতে আঁকতেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি আমরা এইটার উপর নির্ভর করে একটা পিএনপি ট্রানজিস্টর অঙ্কন করি, এই ধর একটা পিএনপি ট্রানজিস্টর, তাহলে এখানে তিনটা অংশ আমরা আঁকবো, এমিটার, বেস, কালেক্টর। তাহলে বলো এমিটার, বেস, কালেক্টর সাইজ কেমন হবে? এমিটারের সাইজ যদি হয় এইটা, বেজের সাইজ হবে এইটা, কালেক্টরের সাইজ হবে এইটা। বুঝতে পারছি? দেখো তো, এমিটারের সাইজ কালেক্টরের চেয়ে বেশি কিন্তু বেজের চেয়ে কিন্তু কম, সরি কালেক্টরের চেয়ে কম, বেজের চেয়ে বেশি। তাহলে এই হলো সাইজ, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। সাইজের কাজ শেষ। এবার ডোপিং, সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করতে হবে এমিটারকে। তো এটা যদি পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে এখানে সবচেয়ে বেশি গোল্য থাকতে হবে, অর্থাৎ হোল থাকতে হবে। পিএনপি যত বেশি ডোপিং তত বেশি হোল, তত বেশি ইলেকট্রন, তাই না? এটা আমরা জানি কিন্তু। তো এখানে সবচেয়ে বেশি হোল থাকতে হবে, কারণ এটাকে তুমি ম্যাক্সিমাম ডোপিং করেছো, যত বেশি করা যায় এটাকে ডোপিং করবা। এরপর বেসকে সবচেয়ে কম পরিমাণে ডোপিং করতে হবে। বেসটা কি এন টাইপ না? এন টাইপের মধ্যে সবচেয়ে কম পরিমাণ ডোপিং করলে সবচেয়ে কম পরিমাণ ইলেকট্রন থাকে, মানে এটার মধ্যে মাইনাস চার্জ থাকবে 3-4টা। এরপর কালেক্টরকে ডোপিং করতে হবে এমিটারের চেয়ে কম কিন্তু বেজের চেয়ে বেশি। তাহলে এটা কি পি টাইপে ডোপিং করলে এখানে পাবো কি? হোল, তাই না? এইগুলো কিন্তু ভাই বুঝতে হবে যে পি টাইপকে ডোপিং করলে এখানে কি পাবা? হোল পাবা। এন টাইপকে ডোপিং করলে পাবা ইলেকট্রন, আর পি টাইপকে ডোপিং করলে তো হোলই পাওয়া যায়। সো এখানে খেয়াল করে দেখো যে এমিটারের সাইজ কালেক্টরের চেয়ে ছোট, বেজের চেয়ে বড়। বেজের সাইজ সবচেয়ে ছোট, কালেক্টর সবচেয়ে বড়। কালেক্টর যেহেতু সংগ্রহ করে ওর সাইজটা বড় হতেই হবে, কারণ ডোপিংয়ের বেলায় এমিটারকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করছি তাই সবচেয়ে বেশি হোল, বেসকে সবচেয়ে কম ডোপিং করছো তাই কম ইলেকট্রন, আর কালেক্টরকে মডারেট ডোপিং করছো তাই মোটামুটি পরিমাণ হোল আছে। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর দেখতে এমন। এবার এই ট্রানজিস্টর কি দেখতে কেমন সেটা কি ব্যাখ্যা করতে পারবা? আশা করি পারবা। তাহলে আমি যদি তোমাকে বলি ভাই এনপিএন ট্রানজিস্টর অঙ্কন করো, তো তাহলে কেমন আঁকবা? এই যে দেখো, একবারই দেখাচ্ছি এনপিএন ট্রানজিস্টর কেমনে তোমরা আঁকবা। এটাও যদি হয় আমাদের এমিটার, এটা হবে আমাদের বেস, আর ওইটা হবে আমাদের কালেক্টর। তো এটা কেমন ট্রানজিস্টর? এনপিএন। তো এনপিএন ট্রানজিস্টরে আমাদের এন প্রান্তে, এটা হচ্ছে এমিটার, এটা বুঝতে হবে, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কালেক্টর। তো ভাইয়া এমিটারকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করতে হবে। এটা কি টাইপ? এন টাইপ। এন টাইপে সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করলে সবচেয়ে বেশি থাকবে কে? ইলেকট্রন। এন টাইপে ডোপিং করা মানে কি? ইলেকট্রন বেশি থাকা, তাই না? অনেক ইলেকট্রন এখানের মধ্যে। এটা গেল এমিটার। এবার বেসকে কি সবচেয়ে কম পরিমাণে ডোপিং করতে হবে। বেসটা কি? পি টাইপ। পি টাইপে কম ডোপিং মানে কি? হোলের পরিমাণ অনেক কম। এবার কালেক্টরকে এমনভাবে ডোপিং করতে হবে যেন বেজের চেয়ে বেশি হয়, এমিটারের চেয়ে কম হয়। এটা কি এন টাইপ। এন টাইপ মানে কি? এখানে ইলেকট্রন থাকবে, এই যে ইলেকট্রনগুলো আছে, কিন্তু এমিটারের চেয়ে ঘনত্ব একটু কম কিন্তু বেজের চেয়ে বেশি, তাই না? এই হচ্ছে একটা ট্রানজিস্টরের বেসিক গঠন। এখনো কিন্তু আমরা কোনো ইয়েতে লাগাই নেই, মানে ট্রানজিস্টরকে কোনো সংযোগ দেই নেই। সংযোগ দিলে কি হবে সেটা আমরা জানবো। তার আগে এই গঠনটা ক্লিয়ার কিনা সেটা আমাকে জানিয়ে দিও কমেন্টে। সেই হচ্ছে ট্রানজিস্টরের বেসিক গঠন। এবার একটা খুব সুন্দর প্রশ্ন আমাদের জানতে হবে, যে দেখবা তোমাদের একটু পরেই যখন আমরা ট্রানজিস্টরের ভেতরে ঢুকবো তখন দেখবা সবসময় ম্যাক্সিমাম সময়ই আমরা এনপিএন ট্রানজিস্টরটা বেশি ব্যবহার করতেছি। তো এনপিএন ট্রানজিস্টর কেন বেশি ব্যবহৃত হয়, কেন বেশি ইউজ হয়? ওই যে যেমন আমরা মানে হচ্ছে পুরো অধ্যায়ে
দুই ধরনের সেমিকন্ডাক্টর সম্পর্কে পড়ছি, সিলিকন, জার্মেনিয়াম, বাট ম্যাক্সিমাম জায়গায় দেখছি সিলিকনকেই আমরা সবসময় এগিয়ে রেখেছি ব্যবহারের দিক থেকে। সো একই সাথে বিভিন্ন যন্ত্রাংশেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের এনপিএন ট্রানজিস্টর। কিন্তু কেন, রিজনটা কি? তো এই রিজনটা হচ্ছে ভাইয়া, এনপিএন ট্রানজিস্টরে সবচেয়ে বেশি থাকে কে, হোল নাকি ইলেকট্রন? একটা এনপিএন ট্রানজিস্টর যদি আমরা দেখি, বারবার রাখতেছি ট্রানজিস্টর যেন তোমার মাথায় ঢুকে যায় ব্যাপারটা। এই দেখো এনপিএন ট্রানজিস্টর, এন মানে এটা হচ্ছে এমিটার, পি মানে এটা হচ্ছে বেস, এন মানে এটা হচ্ছে কালেক্টর। ওকে, এখানে আমাদের সবচেয়ে বেশি ইলেকট্রন থাকবে, যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করছো, সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা মানে সবচেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে। এখানে কম ডোপিং করছো তাহলে কম পরিমাণ হোল, এবং আবার এখানে মোটামুটি মিডিয়াম রেঞ্জের ইলেকট্রন থাকতেছে। সো বলো সবচেয়ে বেশি কেন এনপিএন ট্রানজিস্টর ইউজ হয়? এটাকে আমরা এনপিএন ট্রানজিস্টর বলি। কেন কেন সবচেয়ে বেশি এটা ইউজ হবে? এর কারণ হচ্ছে ভাইয়া, এখানে ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার কি, চার্জ ক্যারিয়ার কি, হোল নাকি ইলেকট্রন? এখানে দেখতেই পাচ্ছ এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার, ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার কে এখানে ইলেকট্রন। ওকে, আর পিএনপি ট্রানজিস্টরে ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ারকে, এই যে এখানে একটা পিএনপি আঁকছিলাম আমরা, এই যে পিএনপির মধ্যে ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ারকে হোল। তো ভাইয়া মনে রাখবা, ইলেকট্রনের ভর হোলের তুলনায় অনেক কম। কেমনে? এই যে কেমনে জানলেন ভাইয়া, আপনি জানলেন কেমনে? এই মনে করো একটা পরমাণু, এই পরমাণু সিলিকন পরমাণু চিন্তা করতে পারো, 4টা ইলেকট্রন শেষের শক্তি স্তরে আছে। তো এখান থেকে যখন একটা ইলেকট্রন চলে যাবে তখন এখানে হোলের সৃষ্টি হবে, তাই না? একটা ইলেকট্রন চলে গেলে এখানে একটা হোলের সৃষ্টি হবে, এখানে একটা হোলের সৃষ্টি হবে, তাই না? তো ভাইয়া চিন্তা করো তো, ইলেকট্রনটা যখন চলে গেল এখানে, এটা হচ্ছে সেই সিঙ্গেল ইলেকট্রন, আর এখানে হচ্ছে এটা হচ্ছে হোল। এই হোল মানে কি, হোলটা কি সিঙ্গেল নাকি এই পুরো পরমাণুর ভর এই হোলের ভরের সাথে অ্যাড হবে? আমি যদি বলি এই হোলের ভর কত, হোল এর ভরটা কিন্তু একা না, এই পুরো পরমাণু শেষের শক্তি স্তর ওর সাথে কিন্তু অ্যাড হবে। এখানে 3টা ইলেকট্রনও কিন্তু ওর সাথে যোগ হবে যদি এটার ভর তুমি মাপতে চাও। হোল মুভ করা মানে পুরোটাই মুভ করা, তাই না? তো আলটিমেটলি হোলের ভর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ইলেকট্রনের ভর। তাহলে বলো তো কে সহজে মুভ করতে পারবে? একটা ভারী মানুষ আর একজন হালকা মানুষের মধ্যে কে সহজে মুভ করতে পারে? হালকা মানুষ। তাহলে ইলেকট্রনের ভর যেহেতু হোলের ভরের তুলনায় অনেক কম, ইলেকট্রন সহজে মুভ করতে পারে। ইলেকট্রনের মোবিলিটি সবচেয়ে বেশি। এই কারণে এনপিএন ট্রানজিস্টরে যেহেতু ইলেকট্রনে ভরপুর, এখানে যেহেতু ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এগুলো সহজেই মুভ করতে পারে, এই কারণে মানে হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টরের ব্যবহার সবচেয়ে বেশি। ওকে, সো আমরা সবসময় এনপিএন ট্রানজিস্টরই নিয়ে কথা বলবো এরপর। সো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কেন এনপিএন ট্রানজিস্টর বেশি ব্যবহৃত হয়। ওকে, সো টাইপ অফ ট্রানজিস্টর আমরা জানছি, 2 ধরনের ট্রানজিস্টর আমরা জেনেছি, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, তাই না? তো তাদের গঠন জেনেছি। তো আমরা এই 2 ধরনের ট্রানজিস্টর আবারও এঁকে ফেলবো, সবে আমার সাথে এঁকে ফেলবা। এটা মনে করো পিএনপি ট্রানজিস্টর এবং এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের মাঝখানে কি থাকবে? একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর, তাই না? একইভাবে এখানেও এমিটার, বেস, কালেক্টর। তো এটা মনে করো পিএনপি ট্রানজিস্টর, পিএনপি। তাহলে এটাকে আমরা বলবো এমিটার, এটা হচ্ছে আমাদের বেস মাঝখানেটা, এবং এটা হচ্ছে কালেক্টর। তো পিএনপিতে এমিটারকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করতে হবে, তাই না? তো সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করে ফেলো। এই যে সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং মানে হোলের পরিমাণ অনেক বেশি, তাই না? হোল অনেক বেশি, হোলের পরিমাণ অনেক বেশি। হোল যত বেশি ডোপিং, আমাদের মেজর চার্জ ক্যারিয়ারের পরিমাণ তত বেশি, তাই না? এইটা হচ্ছে আমাদের হোল। তো দেখো এটা হচ্ছে পি প্রান্ত। এবার এন প্রান্তে কি থাকবে? কম পরিমাণে নেগেটিভ আধান থাকবে, যেহেতু এটাকে কম পরিমাণে ডোপিং করা হচ্ছে, এই যে মাইনাস। তো এইখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের পিএন জাংশন ডায়োডে ডিপ্লেশন লেয়ার কিন্তু ছিল একটা, বাট এখানে ডিপ্লেশন লেয়ার কিন্তু 2টা। এই যে এখানে একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হবে, আবার এই যে পি আর এন এখানে আরেকটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হবে। বুঝছো তো? এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। সেবার দেখো আবার এটা কি পি প্রান্ত, এটা কি কালেক্টর, তাহলে এখানে মডারেট ডোপিং করতে হবে। মডারেট ডোপিং বলতে আমরা এখানে অবশ্যই এমিটারের চেয়ে কম কিন্তু বেজের চেয়ে বেশি পরিমাণে ডোপিং করব। তো এখানে কিন্তু আমরা এখনো বর্তনীতে কানেক্ট করিনি এগুলোকে, আমরা জাস্ট এগুলোর গঠন সম্পর্কে জানতেছি, জাস্ট বেসিক গঠন। এই গেল পিএনপি ট্রানজিস্টর। এবার এনপিএন ট্রানজিস্টরে এ হচ্ছে আমাদের এন, যেটাকে বলতেছি আমরা এমিটার,
এটা হচ্ছে পি, যেটাকে বলতেছি আমরা বেজ, এবার এটা এন প্রান্ত, যেটাকে বলতেছি আমরা কালেক্টর। তো ভাইয়া এমিটারে সবচেয়ে বেশি কি থাকবে? ইলেকট্রন। এই যে ইলেকট্রনগুলো আছে দেখতেই পাচ্ছ, ইলেকট্রন অনেক বেশি পরিমাণ ডোপিং করা, তাই অনেক বেশি ইলেকট্রন এখানে আছে। ওকে, বেজের মধ্যে কি থাকবে? বেজের মধ্যে থাকবে হচ্ছে হোল, এ হচ্ছে হোল, কম পরিমাণে হোল, যেহেতু কম পরিমাণে ডোপিং করছো, যেহেতু পি টাইপ, হোল হচ্ছে বেজের মধ্যে থাকবে। আবার এখানে কি থাকবে? এমিটারের চেয়ে কম কিন্তু বেজের চেয়ে বেশি পরিমাণে ডোপিং করা। সো এই হচ্ছে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর, এমিটার বেস কালেক্টর, এমিটার বেস কালেক্টর। আশা করি সবাই ক্লিয়ার হইছো। এবার এই যে ট্রানজিস্টরটা, দুই ধরনের ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলতেছি আমরা পিএনপি ট্রানজিস্টর, এটাকে বলতেছি আমরা এনপিএন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরকে এখন আমরা সার্কিটে লাগাবো। ওই যে আমরা পিএন জাংশন ডায়োড দেখছিলাম, এটাকে আমরা সার্কিটে লাগাইছি, এখন এখানেও আমরা সার্কিটে লাগাবো এই ট্রানজিস্টরকে। হ্যাঁ, এখানে কিন্তু ডিপ্লেশন লেয়ার দুইটা, একটা দুইটা। সার্কিটে কেমনে লাগাবো সেটাই হচ্ছে কাজ। তো সার্কিটে লাগানোর জন্য আমরা পিএনপি এনপিএন ট্রানজিস্টর তো দেখেছি, তার আগে এদের সার্কিটের চেহারা কেমন সেটা একটু দেখে নিন। সো প্রিয় আন্ডা বাচ্চারা, এখন আমরা জানবো পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরকে কিভাবে আমরা বর্তনীতে অঙ্কন করব। তো ভাইয়ারা প্রথমে দেখে নিই পিএনপি ট্রানজিস্টর সম্পর্কে। সো আমরা কিন্তু এটা জানি যে একটি পিএনপি ট্রানজিস্টরে তিনটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে পি প্রান্ত, একটা হচ্ছে আমাদের এন প্রান্ত, আবার অপর প্রান্ত হচ্ছে পি প্রান্ত। সো সবচেয়ে বড় যে অংশটা সেটাকে আমরা বলি কালেক্টর, তাই না? এবং কালেক্টরে আমাদের এমিটারের চেয়ে কম কিন্তু বেজের চেয়ে বেশি ডোপিং করা থাকে। তো যত ডোপিং তত হোল, তাই না? সো আমাদের যেহেতু এটা মিডিয়াম ডোপিং করা, সো এখানে হোলও থাকবে অ্যাভারেজ, তাই না? এবার এন টাইপ, এই এন টাইপটা হচ্ছে মাঝের অংশ, যেটাকে আমরা বলছি বেস, সবচেয়ে পাতলা অংশ। তাহলে এখানে ডোপিং করা হয় সবচেয়ে কম পরিমাণে, আর যত কম ডোপিং এন টাইপের মধ্যে তত কম মুক্ত ইলেকট্রন। সেই হচ্ছে আমাদের সেই মুক্ত ইলেকট্রন। এরপরে এই সেই এমিটার মানে নিঃসারক। নিঃসারক মানে কি? যে এমিট করে, নিঃসরণ করে। আর কালেক্টর মানে যে কালেক্ট করে, তাই না? তো এমিটারটা পি টাইপ, আর আমরা বলেছিলাম এমিটারকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করতে হবে। তাহলে এখানে হোলের পরিমাণ বা হোলের ঘনত্বটা হবে অন্য সব জায়গার চেয়ে সবচেয়ে বেশি, তাই না? সো এটা ছিল আমাদের ট্রানজিস্টরের গঠন। তো আমরা এত বড় ট্রানজিস্টর বর্তনীতে কিভাবে আঁকবো? তোমাদেরকে মনে আছে পিএন জাংশন ডায়োডকে আমরা বর্তনীতে আঁকতাম এইভাবে, যে এটা দিয়ে বুঝাতাম এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত, তাই না? সো একইভাবে এই যে ট্রানজিস্টর বা ট্রায়োড, এরও একটা বর্তনী চিত্র আছে। তো সেই বর্তনী চিত্রটা আমরা একটু দেখে নিই। এই যে পিএনপি ট্রানজিস্টর, এইটার বর্তনী চিত্র কেমন, মানে বর্তনীতে তুমি কিভাবে আঁকবা? বর্তনীতে আঁকার জন্য এরকম একটা গোল দিবা, এই গোলের মধ্যে তিনটা রেখা টানবা, একটা দুইটা তিনটা। তো ভাইয়া এই যে তিনটা রেখা থেকে তুমি তিনটা প্রান্ত বের করবা। সো মনে করো এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার। সো এই তিনটা পয়েন্টের নাম আমরা তিনটা দিয়ে দিলাম। এবার বলো তুমি কি এটা এনপিএন পড়ছো নাকি পিএনপি? তুমি পড়তেছো পিএনপি, এই কারণে এই প্রান্তের নাম হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে আমাদের এন প্রান্ত এবং এটা হচ্ছে আমাদের পি প্রান্ত। সো মনে রাখবা, এখন এইটা এখনো পূর্ণাঙ্গ হয় নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু বাকি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেস এবং এমিটারের মধ্যে। ভালো করে মাথায় ঢুকাও, কার কার মধ্যে ভাইয়া? বেস এবং এমিটারের মধ্যে। বেস এবং এমিটারের মধ্যে একটা কারেন্টের ডিরেকশন দিতে হবে। কি দিতে হবে? প্রবাহের ডিরেকশন। এই ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে? হাই ভোল্টেজ থেকে বা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে। হায়ার পটেনশিয়াল মানে বেশি পজিটিভ, লোয়ার পটেনশিয়াল মানে কম পজিটিভ। তো এই কারেন্টের ডিরেকশন হবে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে। সো বলো এটা কি টাইপ? এটা হচ্ছে এন টাইপ। এটা কি টাইপ? এটা হচ্ছে পি টাইপ। তো তীর চিহ্নটা আমি দিব বেস এবং এমিটারের মধ্যে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সো পি টাইপ বেশি ভোল্টেজ হবে না এন টাইপে? অবশ্যই পি টাইপে, যেহেতু এটা পজিটিভ প্রান্ত, আমরা জানি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে পি থেকে এন এর দিকে এইভাবে কারেন্টটা আমরা ডিরেকশন দেখিয়ে দিব। সো এরকম তীর চিহ্ন দেওয়া থাকলে বুঝতে হবে এটা কি ভাইয়া? পিএনপি ট্রানজিস্টরের বর্তনী চিত্র। ওকে, সো আমরা বর্তনীতে কিন্তু এই ধরনের চিত্রটা ইউজ করব। তীর চিহ্ন না দিলে কিন্তু তুমি পুরোটাই কাটা খেয়ে যাবা, কারণ তীর চিহ্ন দিয়েই বোঝায় যে এটা পিএনপি না এনপিএন। সো বুঝতেই পারতেছি বেশি কঠিন কিছু না। কালেক্টর, বেস, এমিটার। এখন তীর চিহ্নটা থাকবে বেস এবং এমিটারের মধ্যে। তীর চিহ্নটা কোন দিক থেকে কোন দিকে দিব?
পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে দিব, দ্যাটস ইট। তাহলে এটা বোঝাবে পিএনপি ট্রানজিস্টর। সো একইভাবে তোমাকে যদি বলে এনপিএন ট্রানজিস্টর দেখতে কেমন, সো তোমরা আগে বর্তনী চিত্রর বদলে আগে মেইন ট্রানজিস্টরটা একটু অঙ্কন করার চেষ্টা করো। এটা মনে করো আমাদের সেই এনপিএন, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস এবং এই বড়টা হচ্ছে কালেক্টর। তো আমরা নাম দিয়ে দিচ্ছি এনপিএন। এবার বলো কালেক্টরকে কি পরিমাণে ডোপিং করা হয়? কালেক্টরকে বেজের চেয়ে বেশি কিন্তু এমিটারের চেয়ে কম পরিমাণে ডোপিং করতে হবে। তাহলে এখানে ডোপিং করলে এন টাইপের মধ্যে কি থাকে? ইলেকট্রন। সো এটা কিন্তু ইলেকট্রন বেশিও থাকবে না আবার খুব কমও থাকবে না। এ হচ্ছে আমাদের কালেক্টরের ডোপিংয়ের পরিমাণের উপর নির্ভর করে আমরা ইলেকট্রন দিলাম। এবার বলো এই যে পি প্রান্ত, এটা কি বেস, সবচেয়ে পাতলা অংশ, তো এখানে কি থাকবে? হোল থাকবে। তাহলে হোলের পরিমাণ কি থাকবে? সবচেয়ে কম থাকবে, তাই না? হচ্ছে হোল। আবার এটা হচ্ছে এমিটার, এমিটার কি করবে? এমিট করে, দ্যাটস ওয়াই এমিটারে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করা হয়। এই কারণে এখানে নেগেটিভের আধার একদম নেগেটিভে ভরপুর থাকতেছে। সো এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। তো এত বড় ট্রানজিস্টর তো আমরা বারবার বর্তনীতে আঁকতে পারবো না, এই কারণে আমরা কি করব? এই কারণে আমরা এটার বর্তনী চিত্র শিখব। তো বর্তনী চিত্রটা কেমন? ফার্স্টে একটা গোল দিব, এরপর তিনটা প্রান্ত টানবো। তিনটা প্রান্ত কেমন? একটা প্রান্ত, দুইটা প্রান্ত, তিনটা প্রান্ত। এখান থেকে একটা লাইন টেনে দাও, এখান থেকে একটা লাইন টেনে দাও, এখান থেকে একটা লাইন টেনে দাও। সো এইটা হচ্ছে কি ভাইয়া? কালেক্টর, মাঝখানে একটা বেস, এই পাশে একটা এমিটার। এবার বলো এটা কি ধরনের ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা হচ্ছে এন প্রান্ত, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা না লিখলে কিন্তু কখনোই বোঝা যাবে না এটা পিএনপি নাকি এনপিএন। ইম্পর্টেন্ট পার্টটা কি? অবশ্যই বেজ এবং এমিটারের মধ্যে আমার প্রবাহের দিক দেখাতে হবে, আর এই প্রবাহের দিকটা হবে হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে। সো আমরা বেজ এবং এমিটারের দিকে তাকাবো। তো এটা কি পি প্রান্ত, এটা কি এন প্রান্ত, তাহলে প্রবাহের দিকটা কোন দিকে হবে? পি থেকে এন এর দিকে। তাহলে এই হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। ওকে, এটা হলো আমাদের কি ভাইয়া? এনপিএন ট্রানজিস্টর। তো এই যে এনপিএন ট্রানজিস্টর, এই ধরনের এনপিএন পিএনপি ট্রানজিস্টর থেকে তোমাকে কিন্তু এমসিকিউ প্রশ্ন করবে। এমসিকিউ প্রশ্নটা কেমন হতে পারে? এমসিকিউ প্রশ্নটা হতে পারে এরকম, জাস্ট এরকম একটা দিয়ে তোমাকে বলবে এটা কোন ট্রানজিস্টরের চিত্র? অপশন এ পিএনপি, অপশন বি এনপিএন। বলো তো দেখি তুমি কিভাবে যাচাই করবা এনপিএন, তো কোনটা হবে অ্যান্সার? তো প্রথম কথা তুমি জানো এই তীর চিহ্নটা কার কার মধ্যে থাকে? বেজ এবং এমিটার, বিটুইন বেজ এবং এমিটার। তো এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে এমিটার। তো তীর চিহ্ন এদিকে মানে কি? তার মানে তীর চিহ্ন এদিকে আসা মানে কি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসতেছে, তার মানে এটা পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে আসতেছে। সো এটা যদি হয় পি, এটা যদি হয় এন, তাহলে এটা আবার কি? পি। তাহলে এটা পিএনপি ট্রানজিস্টর। তাহলে অ্যান্সার হচ্ছে এটা পিএনপি ট্রানজিস্টর। সো তীর চিহ্নটা জাস্ট যদি এদিকে দেয় তাহলে বুঝতে হবে এটা এনপিএন ট্রানজিস্টর। সো ভালো করে খেয়াল রেখো, তীর চিহ্নটা দিতে হবে বেস এবং এমিটারের মধ্যে, বেস এবং এমিটারের মধ্যে, দ্যাটস ইট। সো আশা করি ট্রানজিস্টরের ব্লক চিত্র এবং বর্তনী চিত্র তোমরা দুইটাই এখন অঙ্কন করতে পারবা। সো চলো ট্রানজিস্টরের ফার্দার যেই পড়াশোনা সেখানে আমরা চলে যাব ট্রানজিস্টরের কার্যপ্রণালী, যে আমরা ট্রানজিস্টরকে বর্তনীতে কিভাবে সংযোগ দিব এবং সে কিভাবে কাজ করবে। তো চলো শুরু করা যাক ট্রানজিস্টরের কার্যপ্রণালী। তো কার্যপ্রণালীর জন্য প্রথমত এটা ট্রানজিস্টর আমরা এঁকে ফেলি। তো ট্রানজিস্টরকে কিভাবে কানেকশন দিবা? কার্যপ্রণালী কখন হয়? যখন তুমি তাকে সার্কিটে যুক্ত করেছো। তো সার্কিটে তাকে কিভাবে কানেক্ট করবা? তো এই কথাটা একদম কমন, সেটা হচ্ছে কয়টা জিনিস থাকে? এমিটার, বেস, কালেক্টর, তাই না? তো দেখো এমিটার যদি হয় এন, এটা যদি হয় পি, এটা যদি হয় এন, তাহলে এটা হচ্ছে একটা ডায়োড, এটা হচ্ছে আরেকটা ডায়োড। মানে এমিটার বেস মিলে একটা ডায়োড, বেস কালেক্টর মিলে আরেকটা ডায়োড, তাই না? এনপি পিএন, এমিটার বেস মিলে একটা ডায়োড, বেস কালেক্টর মিলে আরেকটা ডায়োড। তো মনে রাখবা এই যে এমিটার বেস, এইটাকে দিবা ফরওয়ার্ড বায়াসে। এমিটার বেসকে কেমন বায়াস? ফরওয়ার্ড বায়াস। আর বেস কালেক্টরকে রিভার্স বায়াস। বেস কালেক্টরকে কি বায়াসে? রিভার্স বায়াস। এটা একদম ঠাড়া মুখস্থ করো। এই যে উপরের যে ডায়োডটা পিএন, এটাকে দিতে হবে ফরওয়ার্ড বায়াস, নিচের ডায়োডটাকে দিতে হবে রিভার্স বায়াস। এমিটার এমিট করে, কালেক্টর সংগ্রহ করে, তাহলে আউটপুট কোথায় পাওয়া যায়? কালেক্টরে। ওকে, তো কালেক্টরকে রিভার্স বায়াসে দিবা, কালেক্টর বেসকে রিভার্স বায়াস, এমিটার বেসকে ফরওয়ার্ড বায়াস।
তাহলে বলো এটা যদি হয় এনপিএন একটা ট্রানজিস্টর হয়, এটা যদি হয় এনপিএন ট্রানজিস্টর, এনপিএন, ঠিক আছে, তাহলে বলো এখানে এমিটার কোনটা? এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এই যে প্রথমত এই দুইটা চিন্তা করো, এই দুইটা একটা ডায়োড, এনপি মিলে একটা ডায়োড, এটাকে দিতে হবে কেমন বায়াসে? ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াস মানে কি? এটা কি এন প্রান্ত, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত জোড়া দিলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। তো এখানে কি ছিল? এখানে অনেক 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 ইলেকট্রন ছিল, এখানে খুবই কম পরিমাণে হোল ছিল। তো তুমি এটাকে ফরওয়ার্ড বায়াস দিলা। ফরওয়ার্ড বায়াস দিলে কি হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়। আমরা জানি ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই যে ডিপ্লেশন লেয়ারটা, এই ডিপ্লেশন লেয়ারের হাইটটা কি কমে যাবে? ডিপ্লেশন লেয়ারের হাইটটা কমে গেলে ইলেকট্রনগুলো এদিকে আসবে। এখানে হোল কি অনেক বেশি আছে? চিন্তা করো এখানে যদি 100টা ইলেকট্রন বেজে আসে, এই হোলগুলো 100টা ইলেকট্রন নেওয়ার মতো ক্ষমতা আছে? এখানে কি এতগুলো হোল আছে? নাই। এই কারণে তো আমি চালাকি করে বেসটাকে পাতলা করে মানে কম পরিমাণে ডোপিং করছিলাম। তো 100টা ইলেকট্রন আসলে মাত্র 5% ইলেকট্রন মনে করো এই হোল দ্বারা নিঃশেষিত হয়, অর্থাৎ এই হোলের মধ্যে দিয়ে এই প্লাস প্রান্তে প্রবেশ করে। মানে 100টা ইলেকট্রন যদি এমিট করে, এই নেগেটিভ বিভব যেহেতু দিছো, ইলেকট্রনগুলো এই প্রান্তে এসে এই প্লাস দিয়ে ঢুকবে, তাহলে 100টা ইলেকট্রনের মধ্যে মাত্র 5% ইলেকট্রন জাস্ট এই বেস দিয়ে প্রবেশ করে, তাই না? এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, কারণ এখানে তো বেজের এত ইলেকট্রন ধারণ ক্ষমতা নাই। এরপর কি করব আমরা? এমিটার বেসকে ফরওয়ার্ড বায়াসে দিলাম, আর বেস কালেক্টরকে কেমন বায়াসে? রিভার্স বায়াসে। তাহলে এই যে বেস কালেক্টরকে আমরা আগে রিভার্স বায়াস দিই। কালেক্টর কি প্রান্ত? এন প্রান্ত। এন প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তকে যদি লাগাই তাহলে এটা রিভার্স বায়াস। তাহলে বেজের সাথে ব্যাটারির কেমন প্রান্তকে লাগাইতে হবে? নেগেটিভ প্রান্তকে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমি আবারও বলি, এই যে প্রথম এমিটার বেসকে ফরওয়ার্ড বায়াসে দিলাম, বেস কালেক্টরকে রিভার্স বায়াসে দিলাম। তো বেস কালেক্টরকে কেমন রিভার্স বায়াস দিব? কালেক্টর কি টাইপ? এন টাইপ, এন টাইপের সাথে পজিটিভ। এটা কি টাইপ? পি টাইপ, পি টাইপের সাথে আরেকটা লাইন বের করে এখানে নেগেটিভ। আর এখানে অবশ্যই ডাবল ব্যাটারি দিবা, অর্থাৎ নেগেটিভ, এখানে একটা বড় পজিটিভ, এখানে একটা ছোট নেগেটিভ, ডাবল একটা ব্যাটারি দিতে হয় আউটপুটে। তো এখানে ঘটনাটা কি ঘটে সেটা একটু দেখো, কার্যপ্রণালীটা কি। তাহলে প্রথম কথা, এমিটার বেসকে ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টরকে রিভার্স বায়াসে দিতে হবে। এখন এই দিলে কি ঘটনা ঘটবে? যেহেতু এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে, জাস্ট এতটুকু চিন্তা করো, ইলেকট্রনগুলো জাম্প করে আমাদের বেজে আসবে, কিন্তু বেজে কম পরিমাণ হোল থাকার কারণে যত ইলেকট্রন আসবে তার মাত্র 5% ইলেকট্রন বেজ দিয়ে এই প্লাস প্রান্তে প্রবেশ করবে। তাহলে দেখো তো ইলেকট্রন এই মাইনাস প্রান্ত থেকে সৃষ্টি হয়ে প্লাস প্রান্তে প্রবেশ করছে, তাহলে প্রবাহ কোন দিকে হবে? ইলেকট্রন এই মাইনাস প্রান্ত থেকে এর মধ্য দিয়ে গিয়ে এই প্লাস প্রান্তে আসতেছে মাত্র 5%। তার মানে প্রবাহ কোন দিকে হবে? তোমরা জানো ইলেকট্রন যেদিকে যায় প্রবাহ তার উল্টা দিকে, তাই না? তাহলে আমাদের এখানে যে প্রবাহ, সেই প্রবাহটা হবে এই দিকে। এটা কোন প্রবাহ? এটা ঠিক এই দিক থেকে এই দিকে, তাই না? এটা হচ্ছে বেস প্রবাহ। এটা কি কার মধ্যে প্রবাহ? বেস, আইবি। বাট ইলেকট্রন যেহেতু এদিক থেকে যাচ্ছে, তার মানে এইদিকে একটা প্রবাহ। এইটা কোন প্রান্তে? এমিটার প্রান্তে। এটাকে বলা হয় আইই, এমিটার কারেন্ট। এবার বলো, এতটুকু তো গেল। এবার তুমি একই সাথে বেজ এবং কালেক্টরকে কি রিভার্স বায়াসে দিছো? রিভার্স বায়াসে দেওয়ার সাথে সাথে এখানে কি ছিল? অল্প সংখ্যক ইলেকট্রন ছিল, তাই না? তো যখন তুমি এটাকে রিভার্স বায়াসে দিবা, আমরা জানি এই এন প্রান্তের যত ইলেকট্রন, তত ইলেকট্রনকে ও টান দিয়ে সরায় ফেলবে, অর্থাৎ এখানে ডিপ্লেশন লেয়ারের হাইট কিন্তু বেড়ে যাবে, তাই না? তাহলে এখানে কি ইলেকট্রন কি কমে যাচ্ছে না? যখন তুমি এখানে রিভার্স বায়াস দিলা, এখানে কি ইলেকট্রনের শূন্যতার সৃষ্টি হচ্ছে না? তো এইখান থেকে কতগুলো ইলেকট্রন এমিট করছো? 100টার মতো। যেহেতু এখানে অনেক ইলেকট্রন, 100টা ইলেকট্রন যদি এমিট করে, জাস্ট সংখ্যাগত চিন্তা করো, 100টা ইলেকট্রন সে এমিট করলো, 5টা ইলেকট্রন বেজে ঢুকলো, যার কারণে বেস কারেন্ট সৃষ্টি হয়েছে আইবি, যেটা খুবই কম একটা কারেন্ট। বাকি 95টা ইলেকট্রন, এখানে যেহেতু একটা ইলেকট্রনের ঘাটতি আছে এবং এখানে ইলেকট্রনের একটা চাহিদা আছে যে প্লাস এখানে লাগাইছো, ইলেকট্রন তো অলরেডি সে খালি করে দিছে। বাকি 95টা ইলেকট্রন এই ডিপ্লেশন লেয়ার জাম্প করে বেস থেকে কালেক্টরে ছুটে যাবে। 95টা ইলেকট্রন, তার মানে 95টা ইলেকট্রন এখানে এসে জমা হবে এবং সেগুলো খুব সুন্দর করে প্লাস প্রান্তে প্রবেশ করবে। সো আবারও সেম ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারির চার্জ শেষ হয়।
আবারও যখনই এখানে নেগেটিভের শর্টেজ পড়ে যাবে তখনই ও নেগেটিভ আধান যোগান দিবে। এই নেগেটিভ আধানগুলো বেজে মাত্র 5% যাবে, 5% যাওয়ার কারণে এখানে বেস কারেন্ট সৃষ্টি হবে। বলতে পারো ভাই ইলেকট্রন এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট এদিকে, এটা তো শুরুতেই বলছি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টা দিকে, তাহলে বেস কারেন্ট সৃষ্টি হচ্ছে। ইলেকট্রন যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এই কারণে এমিটার কারেন্ট সৃষ্টি হচ্ছে। 95% ইলেকট্রন এখানে জায়গা না পেয়ে কালেক্টরে ছুটে যায়, যার ফলে ইলেকট্রনগুলো কালেক্টর এদিকে ঢুকে, তার মানে এই পাশে কিন্তু কালেক্টর কারেন্টও সৃষ্টি হয়ে যাবে। এদিকে কিন্তু কি কারেন্ট সৃষ্টি হবে? কালেক্টর কারেন্টের সৃষ্টি হবে। সো আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দুতে এমিটার কারেন্ট এদিকে বের হচ্ছে, বেস কারেন্ট ঢুকতেছে, কালেক্টর কারেন্টও ঢুকতেছে, তাহলে আমরা কি লিখতে পারি কারশফের প্রথম সূত্র থেকে? এমিটার কারেন্ট বের হচ্ছে, বেস কারেন্ট ঢুকতেছে, কালেক্টর কারেন্টও ঢুকতেছে, সুতরাং এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট আমরা লিখতে পারি। এটা হচ্ছে বর্তনীতে যখন আমরা ট্রানজিস্টরকে জোড়া লাগাবো তখন সে কিভাবে কাজ করে সেটাই আমরা দেখাইলাম। সো এখানে একটা মজার ব্যাপার দেখো, আমরা যদি এই ভোল্টেজটা সামান্য বাড়াই, জাস্ট চিন্তা করো এই ভোল্টেজটা, এটাকে আমরা যদি বলি ইনপুট ভোল্টেজ, কালেক্টরে অলওয়েজ আউটপুট পাওয়া যায়। কালেক্টরে অলওয়েজ কি পাই আমরা? আউটপুট। কালেক্টরে কি পাই আমরা? আউটপুট। আর এমিটার বেজে পাই ইনপুট। তো এই ইনপুট ভোল্টেজটা যদি আমরা সামান্য বাড়াই, তো চিন্তা করো সে মনে করো ইনপুট ভোল্টেজ শুরুতে ছিল 0.8 ভোল্ট, তখন এই বেস কয়টা ইলেকট্রন টেনে নিয়ে আসতো? 5টা, আর ও কয়টা এমিট করতে? 100টা। এবার আমি যদি এই ভোল্টেজটাকে একটু বাড়াই, দ্বিগুণ করে দিই, 1.6 ভোল্ট করে দিই, তো বলো ওকে আরও বেশি পরিমাণ ইলেকট্রন টান দিবে না? এমিটার থেকে বেশি পরিমাণে ইলেকট্রন টান দিবে। সাপোজ এখন সে ইলেকট্রন টান দেয় কয়টা? 10টা। তাহলে আগে সে ইলেকট্রন টান দিত 5টা, এখন সে ইলেকট্রন টান দেয় 10টা। তাহলে এমিটার আগে 5টা ইলেকট্রন যখন বেজে ছাড়তো তখন ও কয়টা নিঃসরণ করতো? 100টা ইলেকট্রন নিঃসরণ করতো, যার মধ্যে 95টা ইলেকট্রন চলে যেত কালেক্টরে। এখন সে 10টা ইলেকট্রন যদি সে বেজে দিতে হয়, বেজে যদি তার 10টা ইলেকট্রন দিতে হয়, তাহলে তার কতটুকু ইলেকট্রন ছাড়তে হবে বলো তো দেখি? 5টা ইলেকট্রন যখন সে বেজে দিত তখন সে 100টা ইলেকট্রন ছাড়তো, মাত্র 5% ইলেকট্রন কিন্তু বেজে আসে, বেজ নিতে পারে। তাহলে বলো এখন সে যদি 10টা ইলেকট্রন বেজে দেয় তাহলে এমিটার কয়টা ইলেকট্রন ছাড়বে? বুঝতেই পারতেছো? 100টা যখন ছাড়তো তখন 5টা যাইতো, তাহলে এখন যদি 10টা যায় তাহলে এখন এমিটার ছাড়বে 200টা ইলেকট্রন। তার মানে 200 ইলেকট্রন ছাড়লে 10টা ইলেকট্রন চলে যাবে বেজে, আর বাকি 190টা ইলেকট্রন এখানে চলে যাবে। তার মানে দেখো তো, বেস কারেন্ট তুমি যদি ডাবল করো, বেস কারেন্ট সামান্য পরিমাণে বাড়ালে এমিটার কারেন্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে, সরি কালেক্টর কারেন্ট অনেক গুণে বেড়ে যাচ্ছে। বেস কারেন্ট তুমি মনে করো 5 থেকে 10 করলা, আর এমিটার কারেন্ট কত হয়ে গেল? মানে 95 থেকে 190 হয়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই জন্যই ট্রানজিস্টর হচ্ছে একটা যুগান্তকারী যন্ত্র, যে বেস কারেন্টের সামান্য পরিবর্তন করে কালেক্টর কারেন্টে হিউজ একটা পরিবর্তন পাওয়া যায়। দেখো বেস কারেন্টে 5টা জায়গায় 10টা ইলেকট্রন এন্ট্রি ঘটাইছো, আর কালেক্টরে সেখানে 95টা জায়গায় 95 × 2। তার মানে তুমি যদি চিন্তা করো, একদম সিম্পলি চিন্তা করো, ধরো এমিটার 100টা ইলেকট্রন এমিট করতেছে, বেস সেখান থেকে একটা নিচ্ছে আর 99টা পাঠিয়ে দিচ্ছে কালেক্টরে। তারপরে বেস যদি 2টা নেয় তাহলে এইখান থেকে এমিটার এমনভাবেই নিঃসরণ করবে যেন এই কালেক্টর কারেন্টটাও কত হয়ে যায়? 99 × 2 হয়ে যায়। বেস যদি 3টা নেয় তাহলে এটাও 99 × 3 হয়ে যাবে। সো বেস কারেন্ট সামান্য বাড়লে কালেক্টর কারেন্টের হিউজ একটা বৃদ্ধি ঘটতেছে। সো এই ধর্মকে কাজে লাগিয়েই ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। সো এটা কিন্তু একটা এনপিএন ট্রানজিস্টর। তো আমরা যদি পিএনপি ট্রানজিস্টরের কার্যপ্রণালী আঁকতে চাই, সেম টু সেম উপায়ে আমরা আঁকতে পারবো, কোনো সমস্যা নেই। সো পিএনপি ট্রানজিস্টরের কার্যপ্রণালীটা কেমন হবে? এ হচ্ছে আমাদের একটা পিএনপি ট্রানজিস্টর। দেখো একই সিস্টেম, এটা হচ্ছে পি প্রান্ত, এটা এন প্রান্ত, এটা পি প্রান্ত, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এন, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কালেক্টর। তো দেখো আমরা বলেছি এমিটার বেস, ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টর, রিভার্স বায়াস। সো প্রথমত এখানে কি আছে? অনেক পরিমাণে হোল আছে, যেহেতু এটা পি প্রান্ত এখানে অনেক 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 হোল আছে। এখানে সামান্য অল্প পরিমাণ মাইনাস আছে, এখানে মডারেট পরিমাণ হোল আছে। ওকে, এ হচ্ছে মডারেট পরিমাণ হোল। তো এবার আমরা কানেকশনটা নিব বর্তনীতে। কেমনে? আমরা জানি এমিটার বেস ফরওয়ার্ড বায়াস, এটা কি পি প্রান্ত, পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ডান। আবার বেস কালেক্টর রিভার্স বায়াস, বেসটা কি নেগেটিভ, নেগেটিভের সাথে রিভার্স বায়াস মানে কি পজিটিভ প্রান্ত, আর কালেক্টর যেহেতু পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ প্রান্ত, এখানে ডাবল ব্যাটারি দিতে হয়, আউটপুটের ডাবল ব্যাটারি দিতে হয়, ডাবল ব্যাটারি দিয়ে দিলাম, শেষ। এবার কার্যপ্রণালীটা দেখো।
প্রথম কথা এই দুইটা চিন্তা করো, এটা কি একটা পিএন জাংশন ডায়োড যেটা ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে হোলগুলো এইদিকে যাবে, তাই না? হোলগুলো তো যায় না, মূলত ইলেকট্রন আসে। যাই হোক, আমরা বলবো হোলগুলো এদিকে যাবে। তো এখানে অনেক হোল যাবে, 100টা হোল গেলে একটা হোল এই প্রান্তে প্রবেশ করবে, বা 5% হোল, 5টা হোল, যেখানে কম পরিমাণ ডোপিং করা। তো এমিটার যদি 100টা হোল ছাড়ে, এর মধ্যে 5টা হোল যাবে এইদিকে, আর হোল যেদিকে যায় কারেন্ট কিন্তু ওই দিকেই, কারণ হোল যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীত দিকে, তার মানে এইদিকে কারেন্ট সৃষ্টি হবে। আর হোল যেদিকে যাচ্ছে কারেন্ট ওই দিকেই, তার মানে এদিকে বেস কারেন্ট সৃষ্টি হবে আইবি, এবং এদিকে এমিটার কারেন্ট সৃষ্টি হবে আইই, যেহেতু এমিটার 100টা হোল ছেড়ে দিছে। এই 5% হোল গেছে বেজে, তাই বেস কারেন্ট সৃষ্টি হলো, আর বাকি 95% হোল কালেক্টরে চলে যাবে। কেন? দেখো, যখন তুমি এটাকে ফরওয়ার্ড বায়াসে দিছো, কালেক্টর কিন্তু রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াস থাকা মানে কি, এই মাইনাস প্রান্ত দিয়ে কিন্তু অলরেডি এখানে হোলগুলো নাই হয়ে গেছে, তাই না? এই হোলগুলো যেহেতু নাই হয়ে গেছে, তার মানে এইখানে কিন্তু আমার হোলের একটা চাহিদা আছে, আর প্লাস এই জায়গাটা অনেক বড় হোলকে জায়গা দেওয়ার জন্য। তো 95% হোল কিন্তু এখানে চলে আসবে। যতই হোল এখানে আসবে, এই মাইনাস প্রান্ত এই হোলগুলোকে টেনে আবার নিয়ে যাবে, তার মানে এখানে আবার হোলের শূন্যতা, আবার এই হোলগুলোকে এখান থেকেও সরে গেছে, তো আলটিমেটলি আবার এই প্লাস প্রান্ত এখানে হোলের যোগান দিবে। তো তুমি চিন্তা করো, যখন এখানে 100টা হোল দিছো, 5টা হোল গেছে আমার বেজে, 95টা হোল গেছে এখানে, তাই না? তো আবার চিন্তা করো, যখন তুমি বেজে 5টা হোল গেছে, এবার 5টা বেজে তুমি ভোল্টেজ বাড়ায়া 5টা হোলকে দ্বিগুণ করে দিলা, তাহলে 10টা হোল যদি এদিকে আসতে হয়, তাহলে এমিটারকে 200টা হোল ছাড়তে হবে, তার মানে এখানে হোল চলে যাবে 2 × 95। তো বুঝতেই পারতেছো, বেস কারেন্টের সামান্য পরিবর্তন করে, এই যে এই ভোল্টেজটা একটু বাড়ায় বেস কারেন্টটার সামান্য চেঞ্জ করে আমরা কিন্তু কালেক্টর কারেন্টের হিউজ চেঞ্জ করতে পারি। আর এই ধর্মটা হচ্ছে ট্রানজিস্টরের একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ধর্ম, যেই ধর্মকে কাজে লাগিয়ে আমরা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারি, যেই অ্যাম্প্লিফায়ারের গঠন আমরা পড়ব। সো যাই হোক, আশা করি কার্যপ্রণালী দুইটা ক্লিয়ার হইছো। এবার আমরা ট্রানজিস্টরের কত ধরনের সংযোগ সম্ভব, আমরা তো বর্তনী সংযোগ দেখলাম, যেখানে আমরা বেসটাকে কমন রেখেছি। দেখো, বেসটাকে কমন রেখেছি, এমিটার এবং কালেক্টরকে বেজের সাথে কমন রেখে যোগ করছি, তাই না? এমিটার বেসকে ফরওয়ার্ড, বেস কালেক্টরকে রিভার্স। এখানেও সেম টু সেম, এমিটার বেসকে ফরওয়ার্ড, বেস কালেক্টরকে রিভার্স। বাট অন্য কোনো কিছুকে কমন রাখা যায় কিনা সেই বিন্যাস সম্পর্কে এখন আমরা জানবো। এরপর আমরা ট্রানজিস্টরের এই যে ধর্মটা পড়লাম, যে আইবি বা বেস কারেন্টের সামান্য চেঞ্জ করে কালেক্টর কারেন্টের হিউজ পরিবর্তন করা, এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিভাবে অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায় সেটা দেখব। সো এখানেও দেখো, কারশফের সূত্র যদি অ্যাপ্লাই করি, এখানে হোল এদিকে যাচ্ছে, তার মানে এদিকে আইই ঢুকতেছে, এদিকে হোল যাচ্ছে, তার মানে আইবি বের হচ্ছে, একই সাথে এই হোলগুলো কিন্তু এই প্রান্তেও যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি। সো দেখো, এক্ষেত্রে আইই ঢুকতেছে, আইবি বের হচ্ছে, আইসিও বের হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। সো প্রতি ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু মেনে চলবে, যে এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। সো এখন আমরা দেখব কয় ধরনের বিন্যাস পসিবল। সংযোগ তো দেখলাম, একটাই সংযোগ পসিবল, এবার কয় ধরনের বিন্যাস আসলে সম্ভব সেটাই এখন দেখব, এবং এটা দেখেই ট্রানজিস্টর কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে সেই মেকানিজমে চলে যাব।